তারপর সবাই ঈদ কেমন কাটালেন তাই বলেন। ম্যাম কাটাইনি, এখনো শেষ হয় নাই, চলতেছে এখনো। জোর করে শেষ করা লাগতেছে। আসলে এটাই মেন বিষয়, এখন ঈদ শেষ হয়নি। সবাই যেহেতু কাটা হলো, সবাই কেমন কাটালেন? আলহামদুলিল্লাহ। আর 5টা দিনের মতো ভাইয়া কোনো চেঞ্জ নাই আর কি। আগে যে ছোটবেলা একরকম আছে, অনেক বেশি খাটাখাটনি করতে হয়েছে, এটুকুই চেঞ্জ। হ্যাঁ এক্স্যাক্টলি, নরমাল দিনের মতো বাট কাজ অনেক বেশি। কাজটা আসলে বেশি। তো সবাই বাসায় ঈদ করলেন নাকি দেশের বাসায় গেছেন কেউ? না আপু, দেশের বাসায় যেতে পারিনি, বাসাতেই আছি। আমি তো এই তো দেশের বাসাতেই। আপু আপনি কি রাজশাহীর স্থানীয়? হ্যাঁ। আপনার বাসাটা কোথায়? আমার বাসা নওদাপাড়া। নওদাপাড়া কোথায় আপু? নওদাপাড়া আমচত্বর আছে না? হ্যাঁ হ্যাঁ। আমচত্বরের ইসলামী হসপিটাল চেনেন? জি চিনি ভালো করে। ইসলামী হসপিটালের আগেই যে ফ্ল্যাটটা আছে ওইটা আমাদের বাসাটা। চলে যাব এবার রাজশাহী গেলে। একদম রাস্তার পাশেই হচ্ছে আমাদের বাসাটা, পরে তারপরে হসপিটাল। আচ্ছা আচ্ছা। আমার বাসা নওদাপাড়া। আসার সময় তো আপনার বাসার উপর দিয়ে আসা হয়। আচ্ছা হ্যাঁ, একদম সহজ। ওই যে বিএডিসি আছে না, দেখবেন যে হচ্ছে মানে একদম ফাঁকা জায়গার উপরে তিনতলা যে বিল্ডিংটা হোয়াইট কালারের, ওইটাই। খুব সহজ চেনা। ম্যাম আপনাকে কখন ইনফর্ম করছে যে ক্লাস আজকে নিতে হবে? আমি গতকালকে থেকে জানতাম, বাট আপনাদেরকে বলা হয়নি, ভাবলাম যে সকালেই বলি। ওটা জানার পরেই আমি গ্রুপে মেসেজ করছিলাম যে ক্লাসের মানে শিডিউল পরিবর্তন হয়েছে না হয় নাই। ম্যাম এরকম আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া ভাইয়াটা মেসেজ দিয়েছে। হঠাৎ করে এখন যে যেহেতু ঈদের মধ্যে অনলাইন ক্লাস তো অনলাইন হচ্ছে ম্যাম, আর প্রথম দিনও তো ছুটিটা অগ্রিম করে দিল, তারপরে আবার ছুটি ক্যান্সেল করে একদিন ক্লাস, আবার এইদিকে এসে ছুটিটা আবার একদিন ক্যান্সেল করে ক্লাস শুরু করে দিল। কর্তৃপক্ষ তাহলে রিস্ক ম্যানেজমেন্টের মধ্যেই আছে। কর্তৃপক্ষ দেখতেছে এটা তো ফিজিক্যাল উপস্থিতি না, যে অনলাইনে যে যেখানে আছে করতে পারবে, সো কোনো ব্যাপার না। ওই কারণেই মানে ছুটিগুলো এরকম ই করে দিয়েছে। ওই সবাই তো অ্যাটেন্ড করতে পারেনি, মাত্র 9 জন, সেখানে আমরা করি 23 জন 25 জন করে। তো সেটা তো অনেকের জন্য অ্যাটেন্ডেন্সটা মিস হয়ে গেল। হ্যাঁ, আমাদের ব্যাচে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রেজেন্ট থাকে। হ্যাঁ, হয়তো দুই একজন মানে আনফরচুনেটলি মিস থাকে, কিন্তু আমাদের ব্যাচে প্রেজেন্ট থাকে ভালো। সবাই প্রেজেন্ট থাকে, তাই মানে ইমার্জেন্সি কোনো রিজন ছাড়া কেউ বাদ দেয় না। তারপর আগামী 2 দিন এরকমই হবে অবস্থা, কারণ সবাই দেখা হলে অ্যাটেন্ড করতে পারবে না সেভাবে। আমার ছুটি 2 দিন পর থেকে শুরু হবে। তার মানে মজার একটা বিষয় হচ্ছে যে রোজার ঈদ তো অনেক ছিল, রোজার ঈদে মানুষ ছোটাছুটি করতে পায় নাই, তখন তো অনেক মানে করোনার কারণে। আর এবার মনে করেন যে কুরবানি প্লাস রিল্যাক্সও পেয়েছে একটু আত্মীয়। আমি যেমন বাড়ি এসেছি অনেকদিন পর। আমি আরো 2 দিন পরে যাব দেশের বাড়ি। কি একটা অবস্থা, আমার ছুটি কনফার্ম হলো 2 দিন পরে। আচ্ছা আচ্ছা। চন্দন ভাই রেকর্ড করছেন তো না? হ্যাঁ রেকর্ডিং দিয়েছি ভাই। হ্যাঁ ঠিক আছে। এখন আপনারা তো দেখতে পাচ্ছেন স্টুডেন্টের অবস্থা, মানে অনেকেই হয়তো জানে না, আবার হচ্ছে অনেকেই মানে জানেও না অনেকে। অ্যাটেন্ড আছে। হ্যাঁ, আনফরচুনেটলি তো এভাবে মানে ক্লাসটা শুরু করতে হয়েছে। এজন্য যেহেতু মানে স্টুডেন্ট সংখ্যা কম, সো আমরা কোনো মেইন টপিক নিয়ে আলোচনা করব না। হ্যাঁ, আমার একটা প্রবলেম আছে, এটা নিয়ে আলোচনা করে সলভ করে দেন। ম্যাম একটা কাজ করেন, এখন যারা আছি একটু ভিডিওটা অন করে স্ক্রিনশটটা নিয়ে নিতে বলেন, তাহলে মানে হ্যাঁ হ্যাঁ না এটা আবেদ ভাই সুবিধা হবে। আবেদ ভাই একটু কম পরে দেখা আরো কমে যাবে। আমি একটু ভিডিও অফ করব, কারণ আমার এখানে ডাটা এখান থেকে স্পিড খুব ইয়া হয়ে যাবে। স্ক্রিনশট নেওয়াটা তো তাড়াহুড়া। হ্যাঁ আবিদ ভাই, এবার বুঝতে পারছি। ঠিক আছে, ক্লায়েন্ট থেকে আমি স্ক্রিনশটটা নিয়ে নিই। যারা আসেন ভিডিওটা অন করে দেন। আপু 1 মিনিট পরে নেন।
আসছি। আচ্ছা, ঠিক কামেল আছে। থেকে খাইতে খাইতে জয়েন করছিলেন নাকি? কালকে আমরা কালকে সবাই চেষ্টা করবেন জয়েন থাকার, হ্যাঁ কালকে থেকে রেগুলার হয়ে যাবেন সবাই। আর যারা আজকে জয়েন হতে পারছে না গ্রুপে একটু জানিয়ে দিবেন যে কালকে থেকে যেন অবশ্যই ক্লাস অ্যাটেন্ড করে মিস না দেয়। কালকে থেকে আমরা টুইটারে অ্যাড নিয়ে কথা বলবো এবং আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়েও আমরা কথা বলবো। আচ্ছা আমি একটু ফারুক ভাইকে একটা কল দিয়ে দেখি, উনি কি ফারুক ভাই কি আছে এখন আমাদের সাথে? আচ্ছা, নাই নাই হুম? ফারুক উনি ভাই ওনাকে নাই। একটা কি যেন ফোন দিয়ে মানে ইনফর্ম করতে বলেছিল। আমি ওনাকে একটা ফোন দিই, দাঁড়ান ফোন দিয়ে আমি আসতেছি আবার। ফারুক ভাই নাই, গিফারি ভাই নাই। হ্যাঁ হচ্ছে উনিকে বললেন যে বাসায় বসাচ্ছে এখানে, মেবি গেস্ট অনেক আছে বাসায়। আমি দিন গুনছিলাম যে আজকে আমার লাস্ট ঘুম, আর কালকে থেকে আর দুপুরে ঘুমানো যাবে না, তো আজকেও ঘুমানো গেল না। আর ভিডিও মানে হয়ে যাচ্ছে। এডিটিং তো হিউজ পরিমাণে কাজ থেকে কাজ করতে করতে এতটাই টায়ার্ড হয়ে যায়, মানে একদিন সময় লেগে যায় সেটা কাটিয়ে উঠতে, মানে কোনো কিছু ফিলই হয় না। জি আপু, আমরা তাহলে স্ক্রিনশট নেই। হ্যাঁ কাবিল হাসান একদম রেডি হয়ে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিনশটটা নিচ্ছি তাহলে। হ্যালো, একটু ওয়েট করেন, একসাথে কয়েকটা উঠাইনি, পরবর্তীতে আবার কেউ থাকবে কেউ থাকবে না। ঈদের আগের দিন হঠাৎ ক্লাস এবং আজকের ক্লাসটা মানে এমন মনে হচ্ছে প্রাইমারিতে স্যাররা একদম মানে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে যে হ্যাঁ মানে চেঞ্জের কোনো অপশনই নাই, যাইতে হবে তো যাইতেই হবে, সামথিং লাইক। আরে কামিল ভাই মাংস টাংস খায়া একেবারে আরে খাইতেছিলেন ভাই না? আপনিই তো বেশি মোটা হয়ে গেছেন দুদিনে। আর আমার মোটা লাগছে তো আবার তো আমি লুক করে। আপনি ভালো মোটা হয়েছেন, আপনাকে এত মোটা মনে হয় না এখন। আমার মাংস মোবাইলে কয় কেজি খেলেন ভাই? মোবাইলে শুনেন, প্রথম দিন প্লেট, কয় প্লেট? দুপুরে ভাত খাই নাই, মাংসই খাইছি। তারপরে আত্মীয় স্বজনের বাসায় গিয়েও শুধু মাংসই খাইছি, বাহ, কিছুই নেই। কালকে রাতে শুধু মাংসই খাইছি, ভাত বোধহয় 2-1 বার খাওয়া হয়েছে এখন পর্যন্ত, বেশি খাওয়া হয়নি। শুধু মাংসের উপরেই আছেন তাহলে। মানে কুরবানির সময় মানে এই আবেগটা নিয়ন্ত্রণ করা সম্ভবই না, মানে এটা ছোটকাল থেকেই অভ্যস্ত তো। আহ, ঠিক আছে, একটু সিস্টেমে খান। আর তো বেশি দিন না, 2 দিন পরে আর ভালো লাগবে না। হম, ভালো লাগে শুনতে আর কি। ম্যাডাম এই যে এলইডিপির আমাদের এই যে ক্লাস, এটা কি সারা বাংলাদেশ জুড়েই চলতেছে না শুধু আমাদের এই 5-4টা জেলায়? হ্যাঁ এই কয়েকটা জেলায় এই প্রজেক্টটা শুরু হয়েছে, আস্তে আস্তে হবে। এর আচ্ছা আগেও ধরেন হয়েছিল, হ্যাঁ এটাই ফার্স্ট না, কিন্তু এর আগেও হয়েছিল এবং আরো হবে। আপনার ধরেন রাজশাহীতে কেউ থাকে, হ্যাঁ আমাদের তো এখন 4টা জেলা চলছে, চাপাই, রাজশাহী, নাটোর এবং পাবনা। ধরেন ওর যে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নওগাঁ, কিন্তু রাজশাহীতে সে স্থায়ী ভাবে থাকে, সে কি মানে রাজশাহী হ্যাঁ মানে এই ব্যাচে করতে পারবে না আমাদের যে এই লটের মধ্যে করতে পারবে? বাড়ি কিন্তু নওগাঁ, কিন্তু রাজশাহীতে পার্মানেন্টলি থাকে।
না, ব্যাচ আলাদা থাকবে। হ্যাঁ ব্যাচ আলাদা থাক, সমস্যা নেই, কিন্তু আমি হ্যাঁ। বলছি যেহেতু ডিস্ট্রিক্ট আলাদা, কিন্তু এই লটের মধ্যে এখন তো একটা ধরেন এই 4টা জেলার লট আচ্ছা, চলছে। হ্যাঁ হ্যাঁ, এবং লট এক করে থাকতে পারবে। হ্যাঁ উনি রাজশাহীতে পার্মানেন্টলি থাকে আর কি। পারবে তাহলে। আপু আমাদের ব্যাচ শেষ হয়ে যাওয়ার পরে আবার কতদিন পরে শুরু হবে আরেকটা ব্যাচ? এই বিষয়ে তো আমার জানা নেই কতদিন পরে শুরু হবে, সরকারি প্রজেক্ট তো একটু টাইম লাগবে। আপনার এটা আমি যেটা দেখছি, ওই আমার ওয়াইফ যখন করছে ওদেরকে মানে পরিচিতদের রেজিস্ট্রেশন করতে বলছিল, স্টুডেন্ট পাইলেই একটা ক্লাসের মতো স্টুডেন্ট পাইলে ব্যাচ স্টার্ট করে দিবে। এটা ক্লাস রানিং এর মতো পর্যাপ্ত স্টুডেন্ট পাইলেই ব্যাচ রানিং হয়ে যায়। আমাদেরটা তো ওভাবে হয়েছে, পূর্ণ হয়ে গেছে যখন তখন চালু হয়ে গেছে, এভাবেই হবে। এটা আপনাদের মানে সরকারি প্রজেক্ট তো, মানে সার্টিফিকেট পাইতে কিন্তু একটু সময় লাগবে। হ্যাঁ, কেউ অধৈর্য হবেন না, কেউ হোপলেস হয়ে যাবেন না যে সার্টিফিকেট আর পাবোই না। আপু সার্টিফিকেটের ব্যাপার না আপু, কাজ শিখে হ্যাঁ কাজ করতে পারতেছি কিনা মার্কেট প্লেসে, এটা ইম্পর্টেন্ট, সার্টিফিকেট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, এটা হবে আমাদের মেন উদ্দেশ্য। তারপরেও হচ্ছে একটা ব্যাপার আছে যে সার্টিফিকেটটা নিব, একটা সার্টিফিকেট থাকবে আমার। এই সার্টিফিকেট তো ম্যাম কোনো জায়গাতে কাজে লাগাতে পারবো না সেভাবে, কাজটা শিখতে পারলে ভালো হবে। এটা আসলে ফিউচারে বা প্রেজেন্টে হোক সব জায়গাতে কাজে লাগবে। আর হ্যাঁ, আমরা তা তো অবশ্যই। এই সার্টিফিকেট দিয়ে তো জব টপ করবো না। সার্টিফিকেট তাও অনেক সময় লাগতে পারে চন্দন ভাই, ওই কিছু কিছু ক্ষেত্রে লাগতে পারে। না না কোম্পানি লাগতে পারে, আমি বিভিন্ন ওটা বলছি কোম্পানি না। মানে কোনো কোর্স আছে না, কোর্স শেষে ইনস্ট্যান্ট সার্টিফিকেট দিয়ে দেয়, এটা যেহেতু সময় লাগতে পারে 2 মাস 6 মাস 1 বছর লাগুক, ওটা তো ফ্যাক্ট না আমাদের জন্য, সেটা বলছি। এমনি যে কোনো জবের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এড করা যাবে। আমরা শুনেন, আমরা এমন একটা কাজ শিখতেছি, এই কাজে সার্টিফিকেট খুব একটা বেশি ম্যাটার করে না, কাজ কতটুকু জানি এটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনাদের উদ্দেশ্য হতে হবে যে আমরা কাজটা শিখবো এবং মার্কেট প্লেস থেকে অনেকটা ভালো পজিশনে যাব, যাতে আপনাদের মানে ইনকামটা অনেক বেশি আপনারা করতে পারেন। হ্যাঁ, আর এখানে এমন একটা বিষয়, যদি আমরা মানে মার্কেট প্লেসের জন্য দক্ষ হয়ে যাই এবং ভালো করি, তাহলে ওই যে সার্টিফিকেট যেসব জায়গায় লাগবে ওরকম জবের জন্য অ্যাপ্লাই করার প্রয়োজন হবে না। এক্স্যাক্টলি সেটাই। আর আপনাদের মানে স্পিড অনেক ভালো। হ্যাঁ, আপনাদের স্পিড অনেক ভালো। আমি যেটা মানে রিয়েলাইজ করতে পারি যে মানে ম্যাক্সিমাম, আমি 100% বলবো না, বাট ম্যাক্সিমাম আপনাদের মধ্যে আশা করছি যে আপনারা ইনকামটা ভালো করতে পারবেন বা এই প্ল্যাটফর্মে গিয়ে অনেক ভালো একটা পারফরমেন্স দিতে পারবেন। না ম্যাডাম, আমি এখানে প্রথম দিকে মনে করছিলাম যে কোর্সটা করব এবং মানে কোর্সের সাথে সাথে হিউজ ইনকাম করা শুরু করবো, মানে এটা প্রাথমিকভাবে মনে হয়েছিল, কিন্তু আসলে পরে ভেবে দেখলাম যে না, আমাকে আগে শিখতে হবে, আগে আমারও একটা প্রোফাইল ভালো মতো বিল্ড আপ করতে হবে, সব জেনে নিয়ে তবে ধৈর্য ধরে লেগে থাকলে ইনশাল্লাহ, আল্লাহ সহায় থাকলে অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমি আমার 50টা মানে 2 মাস ক্লাস শেষে যদি আমি মানে তৃতীয় মাসের প্রথম দিন থেকে মনে করি মার্কেট প্লেস থেকে $100 কামাবো, তাহলে তো হবে না। হ্যাঁ, প্রথম দিকে এটা মনে হইতো, পরে যে না, কাজগুলা ধৈর্য ধরে করতে পারলে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? মেহেদী ভাই, তোমারও ঈদ মোবারক আপনাদের সবাইকে। আচ্ছা, একটা কোশ্চেন ছিল আপু আপনার কাছে, আমি অন করতেছি একটু পরে ভিডিও, সমস্যা নাই। আমি যদি এই কোর্সটা পরে আমি কি আরো একটা কোর্স কন্টিনিউ করতে পারবো যদি এই কোর্সটা শেষ করার পরে? আমার অবশ্যই পারবেন। ইভেন আমি বলি আপনি কোর্স তো করতে পারবেন, ইভেন আপনার যদি মনে হয় যে কোনো টপিকে, হ্যাঁ কোনো টপিকে আপনি আরেকবার ক্লাস করতে চাচ্ছেন, আপনি কিন্তু নতুন ব্যাচে অ্যাড হতে পারবেন। এরকম তো অনেকেই আছে পুরনো ব্যাচ শেষ করেছে, বাট টুইটার মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং বা এসইও নিয়ে বা ব্যাকলিংকস নিয়ে হচ্ছে ক্লাসটা আরেকবার করতে চাচ্ছেন, তিনি কিন্তু করছেন। আচ্ছা আচ্ছা, এটা অনেক ভালো সুযোগ। আমার হতে পারে যে আমি ক্লাসে করতে পারলাম না, আমার মিস হলো ক্লাস, মনে হয় যে এই টপিকটা আমি একটু কম বুঝেছি বা আরেকটু জানতে পারলে আমার ভালো হতো, দেন আপনি কিন্তু অ্যাড হতে পারবেন। বলতে যাচ্ছি যে এই কোর্সটা শেষ হওয়ার পরে যদি আমি আরো একটা কোর্স করতে চাই, গ্রাফিক্স করবেন, ধরেন আপনি গ্রাফিক্স বা ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবো। হ্যাঁ, আমার ওয়েব ডেভেলপমেন্ট একটু আরো একটু আছে, তো ইচ্ছা আছে, আর কোডিং একটু ভালো পারি। হ্যাঁ, পারবেন। ওকে ম্যাম, সেই ক্ষেত্রে কি আবার নতুন ভাবে রেজিস্ট্রেশন করতে হবে না এখান থেকে জাস্ট ফরওয়ার্ড করে দিবে, বা কোনো আপনার বা কোনো রিকমেন্ডেশন দিলে অন্য ব্যাচে ট্রান্সফার করবে? গ্রাফিক্সটা নিয়ে আমার কোর্স পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, কোর্স পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে, নতুন যখন শুরু করবে তখন আপনাকে সেভাবেই মানে অ্যাপ্লিকেশন দিয়ে আপনাকে করতে হবে। হ্যাঁ,
আর যদি হচ্ছে আপনি বলেন যে না আমি যে কোনো একটা বিশেষ টপিকেই শুধু হচ্ছে ক্লাস করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনারা কোঅর্ডিনেটর স্যারের সাথে যোগাযোগ করে মানে আপনাকে একটা ব্যাচের করা সাথে যাবে। অ্যাড করতে হবে। হ্যাঁ আচ্ছা আমি একটু বলি যে হচ্ছে আমাদের তো সবগুলাই ইয়া আছে আইডি, আর তারপর যদি হচ্ছে একদম পুরোপুরি জাতীয় নতুন পরিচয় তো পত্র। হচ্ছে মানে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে চাচ্ছেন, যেমন আপনি এখন করতেছেন ডিজিটাল মার্কেটিং, আপনি এরপরে হচ্ছে ডেভেলপমেন্ট বা গ্রাফিক ডিজাইন নিয়ে করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে ভর্তি হতে হবে। মানে যেভাবে এখানে হয়েছেন সেভাবে মানে অ্যাপ্লিকেশন করতে হবে। বা ইয়া হ্যাঁ। করা যেতে পারে হ্যাঁ যদি ওই কোনো ক্ষেত্রে জিনিস- আমি বলতে যাচ্ছি যে আবার যখন অ্যাপ্লিকেশন করতে যাব বা ফর্ম ফিল আপ করতে যাব, ওই সময় তো তো আমার যেই ইনফরমেশন গুলো দিয়ে দেওয়া আছে ওটাই যদি আবার দিই, তাইলে তারা কি ইয়া করবে না যে হ্যাঁ এই আগে একটা কোর্স বলি, করেছে। মেহেদী ভাই, হুম হুম হুম। মেহেদী ভাই, আমার মনে হয় জুবাইর ভাই যদি কোনোদিন আমাদের এখানে ভিজিটে আসে, হ্যাঁ, বা কোঅর্ডিনেটর ওনারা যদি আসে কোনোদিন, ওনাদেরকে আমরা জিজ্ঞেস ওনাকে বললে হয়তো ভালো মতো জিজ্ঞেস করে নেবো যে আমরা এটা এটা শেখে। আপনারা করতে পারেন, ঠিক আছে? জুবাইর স্যার যখন আসবে তখন আপনারা ওনাকে এই কোশ্চেন গুলো করতে পারেন যে হচ্ছে স্যার বা ভাইয়া আমরা যদি এরপরে যদি নতুন কোনো মানে ইয়া নিয়ে কাজ করতে চাই তো আমরা করতে পারবো কিনা, আর হচ্ছে করলে কি সিস্টেমে করা যাবে। বাট আমি এতটুকু জানি যে হচ্ছে মানে যদি আপনারা অ্যাগেন এই জিনিসটা রিপিট করতে চান আপনারা রিপিট করতে পারবেন। সকালে ব্যাচে এরকম কয়েকজন আছে যে আগের ব্যাচ শেষ করে ফেলেছে কিন্তু আবার রিপিট করছে, রিপিটের জন্য আবার ক্লাসে জয়েন করেছে। আচ্ছা, যেই কোর্সটা মানে সে কন্টিনিউ মানে করছে ওই কোর্সটারই অন্য কোনো ব্যাচে সে ক্লাস করতে পারবে আর কি, এই তো। হ্যাঁ। যদি কোনো টপিকের সমস্যা থাকে। না এরপর বলেন, কেউ কিছু বলেন? আপু নতুন ব্যাচের জন্য কি এখনো রেজিস্ট্রেশন চলছে? এখন তো অনেকে করেছে রেজিস্ট্রেশন, যেমন আমার হ্যাঁ, 5-7 জন ফ্রেন্ড করেছে অ্যাপ্লিকেশন। রেজিস্ট্রেশন হচ্ছে একটা কন্টিনিউ প্রসেস চলতে অনেক আছে। বেশি হারে হচ্ছে এখন। হ্যাঁ, তো ওরা ক্লাস শুরুই করতে পারছে না, এতজন স্টুডেন্ট করতেছে। তো ওরা ব্যাচ শুরু করে আসলে খোলাতে পারছে না এখন, ছড়িয়ে গেছে তো জিনিসটা অনেক। যেমন আমার আচ্ছা ফ্রেন্ড আপু তো এই ভাইয়ারা 2 আমাকে সপ্তাহ হয়ে গেল হেল্প করেছে। করেন তো। এখানে আমি আমার না আরেকটা ক্যামেরা অন হচ্ছে না কেন জানি, বুঝতেছি না। ক্যামেরা, আপনি কি মোবাইল দিয়ে আছেন আপু? না ল্যাপটপ থেকে বলছে যে জুম ইজ আনএবল টু ডিটেক্ট এ ক্যামেরা, একটা নোটিফিকেশন দেখাচ্ছে। মেক শিওর দ্যাট ইওর ক্যামেরা ইজ পাওয়ারড অন এন্ড ইজ কানেক্টেড টু ইওর কম্পিউটার। হঠাৎ এই সমস্যা লিভ চালু নিয়ে করে দেখতে পারেন, আবার কেটে দিয়ে আবার ঢুকতে পারেন। আপনি লিভ নিয়ে আরেকবার মানে ক্যামেরা যদি যেখানে আছে ওখানে অ্যালাউ, ক্যামেরাটা অ্যালাউ করে ইয়ে করে ট্রাই করে দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি লিভ নিই তাহলে। আরেকটা কথা বলবো, ম্যাডাম আছেন? হ্যাঁ বলেন। মানে এখানে ওই যে মুমিন লিমিটেডের পক্ষ থেকে আর কি মানে অবশ্যই প্রশিক্ষণ দিচ্ছে আমাদেরকে, এবং তাদের আরেকটা টার্গেট হচ্ছে ট্রেনার তৈরি করা। নতুন অনেক ব্যাচ হবে, মানে এটা একটা ভালো অপরচুনিটি আছে এখানে, যদি কেউ ভালো করতে পারে বা হ্যাঁ অবশ্যই, আপনি এখন যদি এখান থেকে ভালো একটা মানে ফিডব্যাক নিয়ে ঠিক আছে নিজেকে সেভাবে তৈরি করতে পারেন, আপনি নেক্সট ট্রেনার হয়ে যাবেন। মানে তাদের প্রচুর স্টুডেন্ট প্রচুর হিমশিম হ্যাঁ। খাচ্ছে আর কি। হ্যাঁ এই কথা শুনছি। আচ্ছা আপু, আপনি কি একটা স্লটে ক্লাস নেন না আরো অন্য কোনো ব্যাচে ক্লাস নেন? না আমি হচ্ছে আপনাদেরটা নিচ্ছি, কারণ একটা সময়ের ব্যাপার আছে তো, মানে সময়টা আমি পুরো উঠতে পারছি না। ইভেন আরো 2টা জায়গা থেকে বলছিল ক্লাস নেওয়ার জন্য, মানে হচ্ছে সকালে একটা আর হচ্ছে মানে সন্ধ্যার সময় একটা। এরকম কি সব ট্রেনাররাই সেম যে একটাই ক্লাস নিচ্ছে না আরো মানে আপনি মানে জানেন হ্যাঁ আরো অন্য ক্লাস কাউকে নিচ্ছে, যারা class নিচ্ছে? আরো ক্লাস নিচ্ছে। মানে আমার যে ভাইয়া উনি হচ্ছে 3টা ক্লাস নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মানে এটারও scope ওনার তো আছে। নিঃশ্বাস নেওয়ার সময় নেই, এরকম একটা অবস্থা। সকালে নাই, দুপুর নাই, আবার রাতে নাই, আর প্রাইভেট ব্যাচ তো আছে। 3-4-12 ঘন্টা তাইলে। ক্লাসে একদম। 30 মিনিট তাই। বাট আমি এখন মানে সময় করে উঠতে পারছি না, আর দেখি যদি পসিবল হয় আমি দেখি আরেকটা ব্যাচ নিব। ম্যাম আপনার প্রিভিয়াস ব্যাচ গুলো কেমন সাকসেস? ওই স্টুডেন্ট আমরাই বোধহয় ম্যাডামের প্রথম ব্যাচ। আমাদের আগে যে ব্যাচ গুলো করিয়েছেন তারা কেমন সফল হয়েছে? না, লার্নিং আর আর্নিং এ হচ্ছে আপনারা আমার প্রথম ব্যাচ। আমি ক্লাস করিয়েছি সেটা হচ্ছে ভাইয়ের ব্যাচে ক্লাস নিয়েছি। হ্যাঁ, তো ওইখানে ক্লাস নিয়ে আমি মানে যতটুকু বুঝেছি আমার
আমার আপনারা যারা আছেন ঠিক আছে অনেক ভালো, ওনাদের থেকে অনেক ভালো। আর হচ্ছে টিটিসি তে আমি ক্লাস করিয়েছি, ক্লাস হচ্ছে শিপার প্রজেক্টে, বাট লার্নিং এন্ড আর্নিং এ এই প্রজেক্টটাতে আপনার আমার ফার্স্ট ক্লাস। তাহলে তো ম্যাম আমাদের অনেক বড় দায়িত্ব হয়ে গেছে। দায়িত্ব তো আছে, হ্যাঁ, প্লাস সবই করতে হ্যাঁ ম্যাডামের ফার্স্ট ক্লাস, আমাদের আউটপুট ভালো দিতে হবে ইনশাআল্লাহ। আমরাও স্পেশাল হয়ে থাকবো আপুর জন্য, কারণ আমরা প্রথম ব্যাচ। হ্যাঁ সেটাই। আচ্ছা, কালকে কি বৃষ্টি হয়েছে রাজশাহীতে কোথাও? আপনি শাপলার সোনিয়াকে চিনেন? না, একদম মানে কুয়াশার মতো হালকা একবার হয়েছিল, তারপরে আর হয়নি। অনেক গরম ছিল কালকে, আজকে অনেক গরম। ঈদের দিন থেকে গরমটা একটু অন্যরকম ভাবে বেশি, কালকে আবার বৃষ্টি হয়েছিল এখানে। এইদিকে তো বৃষ্টির নামই নাই। রাতের বেলা একটু বেশি গরম লাগছে। রাতের বেলাও তো আছে, আর দিনের বেলা তো থাকাই যায় না, যে অবস্থা। রাতে কালকে কারেন্ট থাকছিল না, প্রায় 6টা থেকে রাত 1টা পর্যন্ত প্রায় কারেন্ট ছিলই না। 20 মিনিট সব জায়গায় হয়েছে তাহলে। আমাদের এখানে রাত 12টায় কারেন্ট গেছে, সকাল 9টায়। ইলেকট্রিসিটি খুবই জ্বালাতন হয়ে গেছে। মেহেদি ভাই, আপনি দেখি আপনার চেহারাটা দেখি না একটু, ভিডিও অন করেন। মাংস খেয়ে কত মোটা হইলেন একটু দেখি। আপনাদের প্রেজেন্টটা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সবাইকে বাসি ঈদের শুভেচ্ছা। বাসি না ভাই, এখন ঈদ চলছে, আজকেও চাইলে কুরবানি দেওয়া যাবে জানেন। কারণ হিসেবে কুরবানি তো 3 দিন থাকে তাই না? হ্যাঁ 3 দিন, জি 3 দিন পর্যন্ত হয়। ঈদ কিন্তু আজকেও, হ্যাঁ ঈদ কিন্তু আজকেও শেষ হয় নাই, চলতেছে, বাসি হয়ে যায় নাই। আমরা ঈদের দিন ক্লাস করছি। আমার এলাকায় এসে একটা জিনিস খুব মজা পাইলাম, অধিকাংশ মানুষ বিলিভই করে না যে করোনা বলে কিছু আছে। হ্যাঁ ভাই, গ্রামের দিকে বিলিভই করে না, আমরা বলছি যে খামাখা এগুলো মানুষকে অত্যাচারে রাখা, আর কিছু না, কিচ্ছু নাই এগুলা। আচ্ছা, এখানে কে কে আছেন? ফার্স্টে আছে হচ্ছে সাগর ইসলাম, আচ্ছা নামগুলো একটু পড়ছি, হ্যাঁ একটু শোনেন। কামিল হাসান, সেলিম রাজা, আবেদ হাসান, চন্দন সরকার, সাগর ইসলাম, ফারুক ফেরদৌস, মেহেদি হাসান। আর কেউ আছেন? ভাইকে কেউ ডাকেন? সাগর ইসলাম, এই কয়জনই। আর ছিলেন চলে গেল। শামিমা আপু ছিল। হ্যাঁ, আর কেউ ছিল কি? আর তো কেউ আসে নাই। আরে মেহেদি ভাই,
ম্যাম ভালোই ছেলে মোটা যাবে। মোটা হয়েছেন ভাই। ফাইরুজ ফেরদৌস আপু, আপনার বাসা কোথায়? হোম ডিস্ট্রিক্ট রাজশাহীতে? আচ্ছা, নওগাঁতে, নওগাঁ নজিপুর উপজেলায়। আচ্ছা আচ্ছা। রাজশাহীতে আর কি পড়ালেখার উদ্দেশ্যে থাকা হয়। ও আচ্ছা আচ্ছা। আর কামিল ভাইয়ের বাসা? কামিল ভাই? আচ্ছা, সবাই একে একে বলেন, তাহলে সবারটাই জানা যাবে। সাগর ইসলাম, আপনার বাসা কোথায়? আমার বাসা নন্দাপাড়া, রাজশাহী। নওদাপাড়া? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, চন্দন সরকার? আমার বাসা কোর্ট স্টেশন, মহিষবাথান। ও আচ্ছা। আর ফারিস ফেরদৌস তো বললো। রাশিদ এখন কোথায় আছেন? ও আমি হ্যাঁ। রাজশাহীতে ওই যে হেতেমখা গার্লস স্কুলের ওখানে থাকি। আচ্ছা আচ্ছা। মেহেদী হাসান? ব্যাংক কলোনিতে আপু। ডিঙ্গাডোবা। ডিঙ্গাডোবা বলেন যে ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি। ব্যাংক কলোনি কিন্তু রাজশাহীতে অনেকগুলো আছে। হ্যাঁ, এখন নাম নাম দিয়ে দিয়েছে আর আমির হামজা লেন। এটা নামটা অতটা এখন ইয়া হয়নি, পাবলিশ হয়নি আর কি, পাবলিসিটি পাই নাই। আমির হামজা লেন। ডিঙ্গাডোবা। আবেদ হাসান, আপনি? আমি এই তো দাসপুকুর এবং বহরমপুরের মাঝামাঝি জায়গায় থাকি। দাসপুকুর এবং বহরমপুর। আমির হাসান? উনি তো সাইলেন্ট হয়ে গেছেন। সেলিম রাজ আছেন? জি ম্যাম। আপনার বাসা কোথায়? আমার বাসা মোহনপুর উপজেলা, রাজশাহীতে। আমি মেসে থাকি, ইয়েতে নিউ মার্কেটের এখানে মেসে থাকি। ও, নিউ মার্কেটে ওখানে। শামিমা ইয়াসমিন আপু আছেন? জি আপু। আপনার বাসা কোথায়? আমার দেশের বাসা নাটোরে। আমি পড়াশোনার জন্য রাজশাহীতে থাকি। সেটা হচ্ছে 0 পয়েন্ট আশপাশে থাকেন নাকি? আমি মালোপাড়াতে থাকি। ও আচ্ছা, ভালো। মালোপাড়া শাহী মসজিদের ওখানে। আমি আসলে শুনতে পাইনি আপু, আপনারা তখন কি কথা বললেন, মানে ইম্পর্টেন্ট কিছু বলেছেন কিনা, আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। না না, এজন্য আর কি বুঝতে পারছি না। পরিচয় পর্ব চলতেছিল আপু, মানে ও কার কে আচ্ছা আচ্ছা কোথায় ঠিক থাকে, আছে। মানে ইম্পর্টেন্ট, নাথিং ইম্পর্টেন্ট, কোনো কিছু ইম্পর্টেন্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিছু হয় নাই। বুঝতে পেরেছি। কয়জন আছি আমরা মাত্র ক্লাস করার কয়জন? সময় গল্প করার সেরকম সুযোগ পাই না তো, সো 2টা দিন সুযোগ পাইছি, ঈদের একদিন আগে আর আজকে। আপু, আপনি হচ্ছে টুইটারে বলেছিলেন সেলিব্রিটি যারা আছে তাদের প্রোফাইলে গিয়ে ফলোয়ার্স গুলোকে ফলো করতে। তো ম্যাক্সিমাম ফলোয়ার্স এর আইডি দেখতেছি ফেক আইডি। আচ্ছা, এই একটু আপনি হচ্ছে যখন মনে হবে যে ফেক আইডি, তখন আপনি একটু ভালো করে ভিজিট করে দেখে নেবেন। হ্যাঁ, ওদের পেজগুলো একটু যেয়ে দেখে নেবেন। ফলো করার আগে ওদের পেজটি একটু ভিজিট করে দেখে নেবেন। মানে আইডি গুলোতে, ওদের আইডি গুলোতে। একটু হ্যাঁ, দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। আর যেগুলো সেলিব্রিটি আছে ওদের তো টিক চিহ্ন দেওয়া থাকে পাশে, ওটা ভেরিফাইড ইয়েটা থাকে। ভেরিফাইড পেজগুলোতে ঠিক চিহ্ন। হ্যাঁ, বাট উনারা তো আমাকে ফলো ব্যাক দিবে না। উনাদের অ্যাকচুয়ালি ফলোয়ার্স এ যে খুঁজতেছি কমন পিপল কারা। ওদেরকে যারা ফলো করে ওইখানে যে আপনি র্যান্ডমলি আপনি হ্যাঁ ভাইয়া, ওদেরকে দেখে মনে হচ্ছে ম্যাক্সিমাম ফেক আইডি। কারোর প্রোফাইল পিকচার নাই, তারপর ফলোয়ার্স নাই,
কোনো পোস্ট এই নাই প্রোফাইলে এরকম? দেখবেন মানে খুব কম সময়ের মধ্যে কোনো পোস্ট হয়েছে, কোনো ছবি আপলোড করেছে তারা, কোনো অপিনিয়ন তারা দিয়েছে, এরকম যাদেরকে দেখবেন ওদেরকে ফলো করতে পারেন। ওরকম করে একটু বেছে বেছে মানে দেখতে হবে। অ্যাক্টিভিটি যাদের চালু আছে আর কি। অ্যাক্টিভিটি যাদের যারা কমেন্ট করে তার মধ্যে মেবি অরিজিনাল আইডি পাওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, এটা কমেন্টস ভালো করে বুদ্ধি। যারা। কমেন্ট করে, হ্যাঁ এটা একটা ভালো বুদ্ধি। এরপর আর কে কি কাজ করছেন এর মধ্যে? কাজ করিনি আপু। কোনো কাজ করতে পারি না আপু, আমি চলে একদম এসেছি। লাকি আপু, ওর কোনো মাংস টাংস কিছু নাকি কাটতে হয়নি, কি একটা অবস্থা, সুখের উপরে সুখ খেয়ে গেল মেয়েটা। কি বললাম আপনাকে আমি? পরে কমেন্ট আপনি দেখেননি তাই না? যাই হোক, কাটতে তো হয়নি তোমাকে না? না, আনাই তো হয় নাই। ঈদের দিন কাজ করতে হয় না এরকম লাকি পার্সন খুব কমই আছে। এই যে দেখেন দেখেন, চাঁদ মুখটা দেখে নেন। মানে নানির বাসে দেওয়া হয়েছে তো ওখান থেকে আসলে কিছুই আনা হয় নাই। ফারুক ভাই থাকলে তো এতক্ষণ গল্প জমেই যেত। উনি নাই, আমরা খুব মিস করছি ওনাকে। ফারুক ভাই নাই, ফারুক ভাইকে ফোন দিলাম, ফোন রিসিভ করলো না, ফারুক ভাই ফোনটা রিসিভ করলো না। ফারুক ভাই মেবি জানেই না আজকে ক্লাসের কথা। আমি একটা মানে ঘটনা বলি। তো ঈদের 3 দিন না, ঈদের একদিন আগে, হ্যাঁ মানে একদিন আগে আমরা ছাগল কিনতে গেছিলাম। তো ছাগল কিনতে যে কোটি স্টেশনের হাটে, তো ছাগল কিনতে গেছি সন্ধ্যার সময়। তো গিফারি ভাইয়ের সাথে দেখা। ও ভাইয়া কিন্তু হচ্ছে আমার বড় ভাইয়ের সেই ফ্রেন্ড, অনেক আগে থেকে তারা মানে চিনে জানে। আমার যে ভাই আছে ওনার সাথে সে একসাথে পড়াশোনা করেছে, তো ফ্রেন্ড। তো আমি মাস্ক পরেছিল ভাইয়া, তো চিনতে পারিনি ফার্স্টে। তো সামনে যে ভাইয়া আমাকে ঠিকই চিনতে পারছে, দিয়ে আমাকে আমাকে বলতেছে যে হাসান তুমি। তারপরে পরিচিত হলাম যে হ্যাঁ, সামনাসামনি দেখলাম প্রথম। আর ভাইয়াকে আমি আগে থেকে চিনতাম, ভাইয়ার মুখে ভাইয়ার খুব নাম শুনতাম, ভাইয়া খুব ভালো স্টুডেন্ট ছিল। সে রুয়েটে পড়তো আর কি, যাক সেই থেকে পরিচয়। দিয়ে আমরা হ্যান্ড স্যানিটাইজার দিলাম ভাইয়ার হাতে। তো ভাইয়া ওটা নিয়ে পোস্ট করেছে হয়তো বা গ্রুপে। আমি পোস্টটা দেখেছি যে আপনাদের দেখা হয়েছিল হাটের মধ্যে, দেখলাম পোস্টটা। এরকম আর কারোর সাথে দেখা হয়েছে? দেখা হয় না, আমি তো চলে এসেছি, কারোর সাথে দেখা হওয়ার সুযোগই নাই ব্যাচে কারোর সাথে। তবে এবার গিয়ে দেখা করবো, যে মেহেদি ভাই আমরা তো পাশাপাশি থাকি, চন্দন ভাই। অনেক ব্যাচ দেখছি এই মিট আপ করতেছে, সবাই পার্টি করতেছে মিট আপ, কিন্তু এই সব করোনার মধ্যে এগুলো না করাই ঠিক, মানে উচিত আসলে আমাদের। ওরা করতেছে, ওদের ব্যাচটা কি হয়েছে মানে প্রায় শেষের দিকে, হ্যাঁ শেষের দিকে হয়ে ওদের গেছে, ব্যাচটা প্রায় শেষের দিকে, এই জন্য হচ্ছে মানে মিট টুগেদারটা করছে। মিট টুগেদার সেশন রেখেছে তারা। হ্যাঁ, না আমরা যারা এমনি কাছাকাছি থাকি জাস্ট মানে ইনফর্মালি দেখা করা যায়, সমস্যা নেই। এবার গিয়ে করবো নি, দেখা হলে এমনি ভালো লাগবে আরো। এমনি ব্যাচ শেষ হয়ে যাবে, কিন্তু সবার সাথে মানে নাম দেখা সাক্ষাৎ হবে শুনেন, না, তো কেমন দেখাই। আমি বলি সমস্যা নাই, আমরা আমরা যারা একটা মিট টুগেদার আয়োজন করব। একটা কথা বলি শুনেন, আমরা যারা এই ব্যাচে যারা আছি, অন্তত এই আমাদের ব্যাচে ম্যাডাম সহ, আমরা যদি মার্কেট প্লেসে কাজ করি, আমাদের সাথে রিলেশন আরো বিল্ড আপ হবে, রিলেশন কখনো হবে না। মার্কেট প্লেসে যদি আমরা থাকি, অবশ্যই যোগাযোগ সবার সাথেই থাকবে। ইনশাআল্লাহ। ম্যাডাম আমি কি ভুল বললাম ম্যাডাম? না না, একদম ঠিক বলেছেন। আর এখন আমাদের হচ্ছে মানে ডিজিটাল যুগ, ইন্টারনেট, আমাদের সোশ্যাল মিডিয়া, এসব নিয়ে তো আমাদের এখন জীবন, তাই না? তো মানে বিচ্ছিন্ন হওয়ার কোনো অপশন নাই। অপশন নেই। আর আমরা কোর্সের পরে যে যেখানে থাকি, মানে সবাই সবার সাথে হচ্ছে মানে যোগাযোগটা রাখবো। তারপরে কারো কোনো হেল্প লাগলে একে
একে অপরকে নক দিবেন, ঠিক আছে, যতটুকু পারবেন হেল্প করবেন, ঠিক আছে, এভাবে হেল্পফুল থাকবেন। তাহলে কি হবে যে উনি একটা জিনিস পাচ্ছেন না, আপনি ওনাকে হেল্প করলেন, বা আপনি একটা জিনিস পাচ্ছেন না, উনি আপনাকে হেল্প করলেন, বা কোনো বিষয় নিয়ে আপনারা ডিসকাস করলেন যে এই কাজটা পাইছি, এই কাজটা কিভাবে করলে ভালো হয় একটু বলো তো, হ্যাঁ, এভাবে করে সবসময় যোগাযোগ ক্লাসে থাকবে, অ্যাডাপ্টিংটা থাকবে। ক্লাসে একটা মজার জিনিস ঘটে, সেটা হচ্ছে দেখা গেলো যে আমি কোনো কিছু জানতে চাইতেছি, আমার মধ্যে কোশ্চিন এসছে, হঠাৎ করে দেখছি ওই কোশ্চিনটা আরেকজন করে ফেলছে, মানে অটোমেটিক জানা হয়ে যাচ্ছে। কিন্তু বা দেখা গেলো কোনো কোশ্চিন আমার মাথায় রাইজ করতো না, কিন্তু অন্যজন করছে বলে আমি জানতে পারলাম। এটা অনেক ভালো লাগে, ভালো হয় আর কি বিষয়গুলো। চন্দন ভাই তো একটা প্রফেশনাল মানুষ, অনেকগুলা ইয়া চালায়, ওনাকে ব্যাপক চেপে ধরবো আমরা, সমস্যা নাই। উনি দেখেন ক্লাস করছে তাও অন্য কোনো কাজ করতেছে, ওনার মনিটরটা দেখেন হেভি বিজি উনি, কিন্তু ব্যস্ত চন্দন ভাই এখনো মনে হচ্ছে ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ অন্য কোনো কাজ করতেছে। না না সমস্যা নাই চন্দ্র ভাই, এমনি বললাম মজা করার জন্য আর কি। না ভাই ঠিক তো আছে, আপনার পরিত্রাণ নাই, শুনেন, আপনার পরিত্রাণ নাই, আপনাকে জ্বালাবো অনেক। না অসুবিধা নাই ভাই, ভালো লাগবে। আপনি ম্যাম তো ঈদের আগে বলতেছিল যে এমন কোনো দিন নাই যে চন্দন সরকারের সাথে আমার কথা হয় না, মানে আপনারা অবশ্য জানার জন্যই ফোন দেন আপনি ম্যামকে, আমরাও আমি দিব ম্যামকে আস্তে আগেই আস্তে। বলেছি যে এবার আমি সবচেয়ে দুর্বল স্টুডেন্ট, ওই না, জন্য দুর্বল সবাই আমরা, সমস্যা নাই, দুর্বল সবল সবাই। ওখানে যে দুই গিফারি ভাই, ওনারা ভালো অ্যাডভান্স, মানে প্র্যাকটিক্যালি এখানে অনেক। আমরা কেউই দুর্বল না, হ্যাঁ, এখানে আমরা কেউই দুর্বল না, আমরা বেশি বেশি জানার চেষ্টা করছি, এটা হচ্ছে কথা। জানার জন্য যত কোশ্চেন করতে পারি আমরা করব। আচ্ছা আরেকটা, এই যে ঈদের মধ্যে নেটওয়ার্কে অনেক সমস্যা হচ্ছিল না, কাউকে ফোন দেওয়া যাচ্ছিল না, ফোন দিলে। হ্যাঁ নেটওয়ার্কে আসলে প্রচুর মানে আচ্ছা প্রবলেমটা কি এখনো আছে? প্রবলেমটা কি এখনো আছে? মেবি আছে, এখনো ক্লিয়ার হয়নি নেটওয়ার্ক। আমি এটা আসলে আমি নেটে ঢুকি নাই, আমি একটা মানে অটোমেটিক্যালি একটা আবিষ্কার হয়ে গেছে এটা, মানে এই প্রবলেমটাকে পরিত্রাণের জন্য। মানে নেটওয়ার্ক জ্যাম লেগে যাচ্ছে, হ্যাঁ, আপনার ধরেন আপনার এলাকায় যে টাওয়ার আছে, ওই টাওয়ারে যতগুলো পোর্ট, দেখা হলো 100 জন মানুষ কথা বলতে পারবে, এরকম সিলেক্ট করে দেওয়া আছে, সেখানে ফোন করতেছে 150 জন, ও কারণে বাকিগুলা অটোমেটিক কল ঢুকতেছে না। এক্ষেত্রে এক কাজ করা যায়, সেটা হচ্ছে যে ফোনের যে ফ্লাইট মোডটা আছে না, ফ্লাইট মোড, জাস্ট 30 সেকেন্ডের জন্য ফ্লাইট মোড চালু করে নেটওয়ার্কটা আবার অন করে নেটওয়ার্কটা রিফ্রেশ হয়ে যাবে, তারপরে যে নাম্বারে কল ঢুকছিল না অটোমেটিক্যালি ঢুকবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা হওয়ার কারণটা কি? এটা ওই যে বললাম না, ধরেন আপনার বাসার পাশে যে টাওয়ার আছে গ্রামীণের, ধরেন ঠিক আছে, ওই গ্রামীণে দেখা গেলো যে 100 জন একসাথে মানে এট দ্য সেম টাইম 100 জন কথা বলতে পারবে, তাদের পোর্টে 100 জন কথা বলতে পারবে, কিন্তু ফোন দিচ্ছে হচ্ছে 150 জন, তখন তো আপনি 100 জনের বাইরে তারা অ্যালাউ করতে পারবে না। এই প্রবলেমটা ধরেন হতো না যদি ধরেন গ্রামীণের যদি 7 কোটি গ্রাহক হয়, 7 কোটি গ্রাহকেরই যদি চালু, প্রত্যেকটা টাওয়ারে কিন্তু চালু করে রাখা সম্ভব না অতগুলো পোর্ট, তাদেরও অনেক কস্ট মানে হয়ে যাবে, ওই কারণেই এই সমস্যাটা হয়। এখন ধরেন এখানে আমরা যে কয়জন আছি ক্লাস করতেছি, যে কজনই হোক 7 বা 8 জন, আমরা যদি এটা ফিক্সড করে রাখি, তাহলে নতুন করে কেউ কিন্তু জয়েন করতে চাইলে পারবে না, এর বাইরে বেশি লিমিটটা যদি থাকে, এরকম হয়েছে ব্যাপারটা, ওই কারণে নেটওয়ার্কটা এরকম। ঈদের মাঝে মনে করেন যে কথাবার্তা অনেকে বেশি বলে, একসাথে বেশি বলে আর কি, এই কারণেই সমস্যাটা দেখা দিয়েছে। আচ্ছা, কেউ কিছু শেয়ার করেন, আমরা দেখি একটু। চন্দন ভাই আপনি শেয়ার করেন দেখি। আমি তো প্রবলেমে পড়ে গেছি, সেটা একটু সমাধান করে দেন। কি প্রবলেম? আমার এখান থেকে বুস্ট হচ্ছে না। বুস্ট হচ্ছে না? না, বুস্ট আনঅ্যাভেলেবল হয়ে আছে ওটা। আচ্ছা আপু, টুইটারের ট্রেন্ড গুলো রিফ্রেশ করে কিভাবে? মানে আমার তো জানা মতে বোধহয় প্রতি ঘন্টায় ট্রেন্ড হয়তো একটু চেঞ্জ হয়ে যেতে পারে, মানে ট্রেন্ডের ইয়েটা মানে কি বলবো সিকোয়েন্সটা, কোনোটা হয়তো 2 নম্বরে আছে, ওটা হয়তো 1 নম্বরে গেল বা নিচে চলে আসলো এরকম। হ্যাঁ, চেঞ্জ হয়তো হবে না কেন? হ্যাঁ, তো ওটা রিফ্রেশ কিভাবে করা যায়? টেস্টে রিলোড দিয়ে দিবেন। ও আচ্ছা আপু।
আপনি কিছুক্ষণ পরে ট্রাই করলেও দেখবেন যে ট্রেনটা চেঞ্জ হয়ে গেছে, বা 3-4 ঘন্টা বা একদিন পরে দেখবেন ওই ট্রেনটা আর নাই যেটা 1 নম্বরে ছিল। দেখা যায় হ্যাঁ ভাইয়া দেখ এই যে আমাকে তো এটা হ্যাঁ, দেখতে দেখা হবে বারবার। কি করবো বল ম্যাম? আচ্ছা লার্ন মোডে মোডে ক্লিক করেন তো। আচ্ছা এখানে Restricted হয়ে আছে। রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল। Yes, you can use your own account. এখানে ফেসবুক প্রোডাক্ট অ্যাডভার্টাইজ নিয়ে অ্যালাউ করছে না। জি। এই কন্টেন্টের তো সমস্যা নেই আপু, তাই না? হ্যাঁ এখানে যে ইনফরমেশন গুলো দিয়েছেন সেগুলো হচ্ছে রেস্ট্রিক্টেড এর মধ্যে পড়ে গেছে ওদের, হ্যাঁ রুলস এর মধ্যে, মানে রুলস এর বাইরে পড়ে গেছে যে এখানে আপনি বুস্ট করতে পারবেন না বা অ্যাড করতে পারবেন না। এটা আমাকে ম্যাম এই যে 31শে জানুয়ারি 2020 এই নোটিশটা আসছে। আমার তো এই অ্যাকাউন্ট আছে অনেক আগেকার, মানে বেসটা প্রায় 2 বছর হয়ে যাবে। আচ্ছা এই এর আগে দিয়েছেন, মানে এই নোটিশটা এর আগে এসেছিল? না আমি আসলে এর আগে কখনো ট্রাই করিনি, এখন এটা নিয়ে বুস্ট করাটা নিয়ে যখন ট্রাই করতে যাচ্ছি তখন এটা দেখছি যে আমাকে এই মেসেজটা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে এখানে এমন কিছু কন্টেন্ট আর ইনফরমেশন ইউজ করা হয় যেটা হচ্ছে মানে ফেসবুকের যে হচ্ছে বুস্ট পলিসিটা আছে বা অ্যাডভার্টাইজটা আছে সেটার মানে বাইরে। এই কারণে আপনার হচ্ছে মানে 31শে জানুয়ারি, ঠিক আছে, তখনই হয়তো এটা মানে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট যেটা হ্যাঁ তখনই হয়তো বা চালু হয়ে গেছে। হ্যাঁ আপনি যখন বুস্ট করতে যাচ্ছেন তখন এই জিনিসটা দেখাচ্ছে। তাহলে ম্যাম কি করব? আচ্ছা আপনি এইটার একটু স্ক্রিনশট নিয়ে আমাকে কি হচ্ছে মেসেঞ্জারে দেন। হ্যাঁ ঠিক আছে। আগে কি আপনি কোনো পোস্ট করেছিলেন এই পেজে জানুয়ারি 31-এর আগে? পোস্ট বলতে নরমালি যেটা পোস্ট হয় নরমালি হ্যাঁ, রিলেটেড যেটা সেটাই, তাছাড়া তো এমনি কোনো ভাইরাল পোস্ট করতে ট্রাই করেনি তো? বুস্ট না 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 কখনো পোস্ট টোস্ট করিনি কখনো আমি। আচ্ছা আপনি যেহেতু এখন বুস্ট করতে পারছেন না, সো আপনি হচ্ছে মানে নরমালি যেভাবে এটা প্রচার করে এইভাবে আপনি করেন। আপনি শেয়ার দেন, একটু ফ্রেন্ডদেরকে শেয়ার দিতে বলেন আর বিভিন্ন গ্রুপে একটু মানে শেয়ার করে দেন। হ্যাঁ ওভাবে করছি ম্যাম, প্রথম থেকে ওভাবে করছি। বুস্টের চিন্তাটা এই যে এখন বেশি করে আসলো, আগেও জানতাম বুস্টের ব্যাপারে কিন্তু এখন আগ্রহ দেখায়নি, এমনি নরমালি যেভাবে হচ্ছে হোক। তো এখন যেটা করতে যাচ্ছি করতে গিয়ে দেখা যাচ্ছে আর হচ্ছে না। আচ্ছা কেউ একজন একটু দেখেন তো যে মানে এটা হওয়ার কারণটা বা এটা কিভাবে সলভ করা যায়। হ্যাঁ, দেখি।
আচ্ছা এখানে দেখেন অ্যাডভার্টাইজিং পলিসিস, হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালার হয়ে আছে না, ওখানে ক্লিক করেন তো কি আসতেছে, ওখানে কোন রুলস দেখাবে কিনা নাকি? কোথায় ম্যাম? এই যে উপরে দেখেন লেখাটার মধ্যে যে হ্যাঁ ওখানে ক্লিক করেন তো। এই যে এখানে লেটেস্ট নোতে ক্লিক করেন তো উপরে, কোথায় ম্যাম? এই যে উপরে ওভারভিউ, হ্যাঁ লেটেস্ট নো। এটা আসলো তো। আপনার পেজটা কি ঠিক আছে? আপনি এক কাজ করতে পারেন, যেটা দিচ্ছে ওয়ার্নিং ওটা কপি করে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন, ওটা রিলেটেড যতগুলো আছে সব সলিউশন পেতে পারেন ওখানে। আমি দেখলাম কয়েকটা আছে ভালো সলিউশন দিচ্ছে তারা। মানে যে ওয়ার্নিংটা তারা দিচ্ছে ওটা সরাসরি কপি করে। এই যে এটা দিয়েছে। আমি ফার্স্ট ভিডিওটা দেখলাম, অতটা প্রমিনেন্ট না, পরের ভিডিওগুলো মোটামুটি। ইউটিউবে সার্চ করেন আপনি এটা লিখে, हेलो एवरीवन, मेरा नाम चिराग शर्मा है और आज की जो वीडियो है इसमें मैं आपको बताने वाला हूँ कि नवंबर से एक इशू आ रहा है फेसबुक के बाद, जिसमें क्या हो रहा है कि काफी सारे ऐड अकाउंट्स जो है वो बंद हो जा रहे हैं। तो इसका सॉल्यूशन क्या है और क्या आपको इसमें करना चाहिए, आपको कैसे प्रिपेयर रहना है इस चीज के लिए, उसके बारे में आज की ये पूरी वीडियो है। तो सबसे बड़ी प्रॉब्लम ये जो है इसमें लिखा आता है योर एडवर्टाइजिंग एक्सेस इज रिस्ट्रिक्टेड। तो जिस भी प्रोफाइल पे आपने पूरा का पूरा ऐड अकाउंट, बिजनेस मैनेजर वगैरह बनाए होते हैं, ये पूरा का पूरा इसमें प्रॉब्लम आ जाती है एंड आप कुछ भी एडिट नहीं कर सकते। तो जितना मैंने एक्सपीरियंस किया है उसके अकॉर्डिंग ये दो मेन पार्ट्स में डिवाइड होते हैं, वो मैं आपको बताऊंगा वीडियो में। तो इस एरर की वजह से नवंबर से बहुत सारे ऐड अकाउंट बंद हो चुके हैं एंड काफी ज्यादा लॉस हुआ है काफी बिजनेस को इसमें। मेरी स्टार्टिंग में नवंबर दिसंबर में 2-3 ऐड अकाउंट इस वजह से बंद हुए थे। मैंने इसका सॉल्यूशन निकाला है एंड आज की वीडियो में आपको वही चीज बताने वाला हूँ। तो स्टार्ट करते हैं। तो यहाँ पे ये चीज लिखी आती है योर एडवर्टाइजिंग एक्सेस इज रिस्ट्रिक्टेड। ये आपके एड मैनेजर में ऊपर ऊपर ही लिखा होगा एंड लिखा होता है यू आर नो लॉन्गर अलाउड टू यूज फेसबुक प्रोडक्ट्स टू एडवर्टाइज, यू कांट रन एड्स, मैनेज एडवर्टाइजिंग एसेट्स और क्रिएट न्यू एड ऑफ बिजनेस अकाउंट्स। तो इसमें आप कुछ भी एडिट नहीं कर सकते हो एंड डिलीवरी में लिखा था अकाउंट एरर। तो जहां तक मैंने देखा है डिलीवरी में दो मेन चीजें होती है, या तो यहाँ पे लिखा है अकाउंट एरर, या दूसरी चीज एड सिंपली रन होती रहती है बट उसको आप एडिट नहीं कर सकते, आप सिर्फ उसे ऑन कर सकते हो या फिर स्टॉप कर सकते हो। तो ये चीज मैंने देखी है, कई बार अकाउंट एरर आता है और कई बार नहीं आता। बट अकाउंट एरर आए या फिर सिंपली डिलीवर होती रहे तो आप एडिट उसमें बिल्कुल भी नहीं कर सकते, ना आप नई एड अकाउंट क्रिएट कर सकते हो, कुछ भी इसमें पॉसिबल नहीं होता। तो इसका सॉल्यूशन क्या है? इसका सिंपल सॉल्यूशन यही है कि जो भी आपके एड अकाउंट में चल रहा है आपको स्टार्टिंग से वो या तो पूरा नया क्रिएट करना पड़ेगा, बिकॉज जब योर एडवर्टाइजिंग एक्सेस इज रिस्ट्रिक्टेड लिखा आता है
आपके पास एक सॉल्यूशन रहता है, आप सिंपल लर्न मोड पे क्लिक कर सकते हैं। एंड जब आपने लर्न मोड पे क्लिक किया तो होगा कि आपको सिंपली उन्हें लिखना पड़ेगा कि क्या रीजन है जिसकी वजह से वो आपको रिव्यू करें। तो उसमें आप सिंपली कुछ भी लिख सकते हो कि आपने कोई पॉलिसी वायलेट नहीं की है एंड उस वजह से आप चाहते हो कि आपका एड अकाउंट जो आप पे एडवर्टाइजिंग एक्सेस रिस्ट्रिक्टेड आ रहा है वो रिस्ट्रिक्शन आपसे हट जाए। तो जब आप यहाँ पे सबमिट पे क्लिक करते हो तो जरूरी नहीं है कि आपका अकाउंट उसी टाइम वापस आ जाए। कई बार वो 2-3 दिन में वापस आ जाता है, कई बार 2 हफ्ते में, 3 हफ्ते में, महीने में। तो पॉसिबिलिटी ये भी है कि वो कभी भी आपकी जो रिस्ट्रिक्शन है वो ना हटाए एंड आपकी प्रोफाइल में आप कभी भी एड अकाउंट दोबारा क्रिएट नहीं कर सकते हो, ना ही आप उसमें ऐड क्रिएट कर सकते हो या एडिट कर सकते हो। तो इसका बेस्ट सोल्यूशन मैंने ये देखा है कि जब भी आप कोई ऐड अकाउंट क्रिएट करते हो, जैसे मैंने ऐड अकाउंट क्रिएट किया तो मैं अपनी 3-4 प्रोफाइल में इसका जो राइट्स होते हैं एडमिन एक्सेस तो मैं दे के रखता हूँ, बिकॉज अगर एक प्रोफाइल में ये प्रॉब्लम आती है तो बाकी प्रोफाइल तब भी कंटिन्यू रहती है, आप उसमें तब भी एडिट कर सकते हो ये सब चीजें। ये जो है सबसे इजी एंड बेस्ट सोल्यूशन है इसका। दूसरा मेथड क्या होगा, लेट्स से कि मैंने अपना एडवर्टाइजिंग एक्सेस कहीं पे भी नहीं दिया है, मेरा कोई भी अकाउंट में मेरे पास वो एक्सेस नहीं है, उस केस में आपको पूरा स्टार्टिंग से करना पड़ता है। तो ये चीज के लिए आपको मेंटली प्रिपेयर रहना पड़ेगा कि अगर मेरा पूरा जो बिजनेस है जो एड अकाउंट पे আমি স্ক্রিনশটটা মেসেঞ্জারে দিয়ে রাখলাম। হ্যাঁ দিয়ে রাখেন। এটা আমি দেখে মেসেঞ্জারে কিংবা কালকে আপনাকে বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আপনি দেখেন। আমি যতটুকু দেখে বুঝলাম সেটা হচ্ছে যে মানে হেলথ সেন্টারে ওদেরকে হচ্ছে এই বিষয়টা জানাতে হবে, দেন ওরা একটা সলিউশন দিবে। আমি একটা লিংক তো দিলাম মানে ইউটিউবের, এটাও একটু দেখেন। আচ্ছা কারো কখনো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? ম্যাডাম আমারটা হয়নি কখনো এখন পর্যন্ত। হ্যাক হয়নি, কিন্তু আমার আগের যেটা অ্যাকাউন্ট ছিল ওটা হয়ে গেছে, আপু একটা প্রশ্ন ছিল। থেকে পড়ে গেছে। হ্যাঁ বলেন। আপু আমরা ফেসবুকে যেরকম লগইন লগ আউট করি, টুইটারে কি এরকম করা যায়? একবার হ্যাঁ যাই। হ্যাঁ হ্যাঁ করা যায়, করা যায়। ওটা কিভাবে করব? ফেসবুকে যেরকম আমরা লগইন লগ আউট করে বারবার ঢুকি না, টুইটারে কি ওরকম লগ আউট করা যায়? হ্যাঁ লগ আউট অপশন আছে তো। কোথায় থেকে কিভাবে করব? এই আপু বাম দিকে একটু দেখেন, আপনার হলো বাম দিকে সব শেয়ার দেন, যদি অন থেকে আপনি শেয়ার দেন দেখিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা ঠিক আছে। দাঁড়ান আমি শেয়ার দিচ্ছি। একটু দেখেন, আমি বলে দিচ্ছি। এই যে বাম দিকে সব নিচে যে অপশনটা আছে না, নাম প্লাস ছবি সব, এইখানে ক্লিক করলে এই যে লগ আউট। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। আমার আপু প্রায় 7 বছরের একটা আইডি 1 মাস আগে নষ্ট হয়ে গেছে, সিকিউরিটিতে পড়ে গেছে। জি পেয়েছিলেন? না এখনো ব্যাক পাই নাই তো। ওই যে একটা
ওদের যেটা অথেন্টিকেশন সিস্টেম ওই একটাই খালি অপশন দেখাচ্ছে যে হচ্ছে ফোন নাম্বার দিয়ে, কিন্তু এই ফোন নাম্বারটা অনেক আগের এবং ফোন নাম্বারটা 4 বছর আগেই হারায় গেছে। এখন আমি তো আরো সেটিং করে রেখেছিলাম যে 3জন ফ্রেন্ডদের মাধ্যমে লেগেসি অ্যাকাউন্টের মাধ্যমে আমি ওদের আমার যদি কোনো আইডির সমস্যা হয় আমি ওটা নিয়ে নিতে পারবো আবার, কিন্তু ওই অপশনও আসছে না। আমার মেল দেওয়া আছে, 3টা মেল অ্যাড করা আছে, একটা মেলের অপশনও আসছে না, খালি তারা ফোন নাম্বারই নিচ্ছে এখন। এখানে আমার হচ্ছে এটা তো নতুন অ্যাকাউন্ট, সবাই হয়তো খেয়াল করেছেন, খুব রিসেন্টলি এটা ওপেন করা হয়েছে। আমার আগের ফেসবুক অ্যাকাউন্ট এরকম হ্যাক হয়ে গেছিল। হ্যাক হয়ে যাওয়ার পরে পরিচিত একজনই হ্যাক করছিল। তো পরে হচ্ছে অথরিটির কাছে কমপ্লেন করি। কমপ্লেন করার পরে মানে ওরা আমার কাছে কিছু ইনফরমেশন চাই, আমি কার ইনফরমেশন গুলো দিই যে আগে আমার কি মানে ইমেল অ্যাড করা ছিল, প্লাস আমার ফোন নাম্বার, প্লাস আমার পাসওয়ার্ড, এগুলো সব দেওয়ার পরে তখন ওরা আমার কাছে একটা লিঙ্ক পাঠায়, সেই লিঙ্কে ঢুকে দেন হচ্ছে মানে একটা কোড নাম্বার দেয়, কোড নাম্বার প্লাস মানে পিকচার সহ একটা সেলফি নিতে হয়। হ্যাঁ, সেলফি নিয়ে ওদের কাছে পাঠানো হয়েছে। দেন কয়েকদিন লাগছে সময়, তারপরে তখন হচ্ছে ওরা আমাকে অ্যাকাউন্টে ব্যাক, দেন আমি আবার হচ্ছে নতুন করে আমার ইমেল অ্যাড করে পাসওয়ার্ড অ্যাড করে আমি আমার অ্যাকাউন্টে ব্যাক পাই। কিন্তু পরবর্তীতে আমি আর অ্যাকাউন্টে রাখি, আমি হচ্ছে মানে যে পার্মানেন্ট একটা ডিলিট অপশন থাকে না, ওইটা দিয়ে অ্যাকাউন্ট আমি ডিলিট করে দিয়েছি। আচ্ছা, একটা কোশ্চেন আপু, এটা হচ্ছে যে এই আমি কোনো নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুললাম, আমি কি ওই নাম্বারটা পরবর্তীতে আবার চেঞ্জ করতে পারবো টোটালি? পারবেন, রিকভারি অপশনগুলো একবার টোটালি চেঞ্জ করব? পারবেন। ইমেলও চেঞ্জ করতে পারবেন, মোবাইল নাম্বারও চেঞ্জ করতে পারবেন। তবে প্রাইমারিটা চেঞ্জ করে দেন হচ্ছে আপনি অ্যাড করে প্রাইমারিটা চেঞ্জ করে তারপর আপনি চেঞ্জ করতে পারবেন। যেটা প্রাইমারিতে অ্যাড থাকবে সেটা আপনি রিমুভ করতে পারবেন না। আরেকটা ধরেন ফেসবুক আইডির রিচ কমে যায়, মানে এটা ইনঅ্যাক্টিভ থাকলে হয় নাকি? আচ্ছা, তৌফিক হাসানের কি প্রেজেন্ট দেওয়া হয়েছে? তৌফিক ভাই কি আছেন? কিন্তু বাইরে, এখানে জয়েন আসছে কিন্তু উনি বাইরে আছে। ম্যাম প্রেজেন্ট হয়ে গেছে। তৌফিক হাসান গেরেজ, কে বলছেন? আলামিন। আচ্ছা, এমডি আলামিন। আচ্ছা, আপনারটা দেওয়া হয়নি। আমারটা তো দিবেন না? আপনারটা দিয়েছি। আজকে ক্লাস হবে কতক্ষণ? কয়টা হচ্ছিল পর্যন্ত? যে কেউ কেউ আছে বাট চলে গেছে, মনে করতে পারছিলাম না। এমডি আলামিন ছিল বাট মাঝখানে চলে গেছে। আচ্ছা, কোন সময় ছিল না? ডিসকানেক্ট হয়ে গেছিল আপু। আজকে ক্লাস হবে কতক্ষণ ম্যাডাম? কতক্ষণ হবে ক্লাস? আপনারা যতক্ষণ থাকবেন। আবেদ ভাই মাংস খাওয়ার টাইম হয়ে গেছে নাকি? হ্যাঁ ভাই, খাইতেছি অলরেডি। ও দুপুরে খাওয়া হয় নাই, খাওয়া শেষ করলাম। ঠিক আছে ভাই, খানেন। আপু আমার প্রেজেন্ট পড়ছে তো? এলইডিপির অথরিটি অবশ্যই আমাদের জন্য অনেক ভালো কাজ করতেছে, আমাদের জন্য না, গোটা বাংলাদেশের জন্য। কিন্তু ঈদের মধ্যে ব্যাপক বেরোসিক হয়ে গেল। তো হচ্ছে মানে বেড়াতে যাওয়ার জন্য বলছিল কিন্তু যাইনি, মানে একটা রিস্ক করছিলাম যে মানে হয়তো ক্লাস শুরু হয়ে যেতে পারে। হ্যাঁ, ডাউটে ছিলাম, তো শেষ পর্যন্ত সেটাই হলো। গতকালকে যাওয়ার কথা ছিল, আর গতকালকেই হচ্ছে নিউজটা পাই। আমি কিন্তু ঈদের আগের দিনে কিন্তু এই সংখ্যাটা প্রকাশ করছিলাম যে আমাদের যাতে আবার ওই 4 তারিখ ডেট চেঞ্জ না হয়, আবার আগে ফিরে আসতে যাতে না হয়। হ্যাঁ, আপনারা তো অনেকেই হচ্ছে ডাউট করছিলেন যে এটা চেঞ্জ হবে না, তো তো ওইটাই হলো। ভাইব্রেশন কাজে লাগে গেছে আপু।
সমস্যা নাই, আগামী কাল থেকে হচ্ছে সবাই রেগুলার হয়ে যাবেন আগের মতো। কাল থেকে আর ক্লাস মিস দেওয়া যাবে না। কাল থেকে আমরা হচ্ছে নিউ টপিক নিয়ে আমরা হচ্ছে ক্লাস শুরু করে দেব। আপু ওই যে আইডি খোলার ব্যাপারে বলছিলেন লিগ্যাল ইনফরমেশন দিতে, তো পরে আবার নাম চেঞ্জ করলে একটু কি এমন হয়ে যাবে না? না, সমস্যা হবে না, পরবর্তী টার্ম চেঞ্জ হয়ে যাবে, কারণ আপনার যখন অ্যাকাউন্ট স্টেবল হয়ে যাবে না, তখন হ্যাঁ আপনি যখন চেঞ্জ করবেন তখন এটা ইফেক্ট করবে না। কিন্তু আপনি যখন মানে নিউ অ্যাকাউন্টে যখন বেশি আপনি মানে নাড়াঘাটা করবেন তখন প্রবলেমটা হবে। দেখা যাচ্ছে বাইরের ছবি দিয়ে নাম দিলাম, আবার মানে অ্যাড্রেস থাকলো বাংলাদেশের কোনো এলাকা, সেক্ষেত্রে তো মনে হবে যে ফেক। হ্যাঁ, এগুলো চেঞ্জ করে নেবেন। ও আচ্ছা আচ্ছা। আর আপনার যে হচ্ছে মানে টুইটার অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো যেমন হচ্ছে ফোন নাম্বার বা ইমেল আইডি, এগুলো তো আপনি হচ্ছে অনলাইনই করে রাখবেন যাতে আপনি ছাড়া অন্য কেউ দেখতে না পায়। হ্যাঁ, অপশনগুলো অনলাইনই করে নেবেন। কি ব্রেক নিবেন এখানে একটা? আমি আজকের মতো নিলে নিয়ে কালকে আবার আসবো। ছুটি দিয়ে দেন ম্যাম এখানে। ম্যাম এখানে শেষ করে দেন, তাই। আবার একটা কাজ করা যেতে পারে, এখানে ব্রেক দিয়ে আমরা মানে আজকের দিনের মতন বিদায় নিতে পারি। একটু ব্রেক উঠে থাকলো স্ক্রিনে, ব্রেক উঠে থাকলো। ম্যাডাম আপনি বলে দিবেন যদি কিছু হয় যে স্টুডেন্ট ব্রেকের পর আর কেউ জয়েনই করেনি। না না সেটা না ভাই, আমরা জয়েন করবো অবশ্যই। কেউ যদি ইনকেস আসে তাহলে দেখবে যে আমরা ব্রেকে আসছি, আর আমরা অনলাইনে থাকছি। আমরা করা যায় আর একটু নালে কিছুক্ষণ গল্প গুজব করে যেটা ইচ্ছা হয় লিভ নিলাম না। এটা হচ্ছে যেহেতু আমাদের স্টুডেন্ট নাই, হ্যাঁ আমাদের প্রতিদিন হচ্ছে 23 25 ঠিক আছে এরকম স্টুডেন্ট থাকবে। তো আজকে তো আমরা দেখতে পাচ্ছি যে কখনো 7 জন, কখনো 8 জন, কখনো 10 জন এরকম ভাবে স্টুডেন্ট হচ্ছে। তো এই জন্য আমরা হচ্ছে মেইন ক্লাসটা শুরু করছি না, শুরু করলে কিন্তু তারা এই টপিকগুলো মিস করে ফেলবে। হ্যাঁ ওটাই আপু, আমরা সবাই একসাথে আগাতে হবে। এই কারণে হচ্ছে আমরা জাস্ট এমনি অন্য টপিক নিয়ে কথা বলছি এবং আমাদের আজকে ক্লাসটা একটু শর্ট টাইম হবে। আগামী কাল থেকে আমরা একদম ফুল টাইমে ক্লাস শুরু করে দেব। আচ্ছা আপু একটা কোশ্চেন করতাম, সেটা হচ্ছে আপনি কতদিন টুইটার অ্যাকাউন্ট যখন খোলানো হলো, মানে কতদিনের আগের দিন 28 তারিখে, তখন যে একটা ঠিকানা লিখে দিয়েছিলেন আমাদেরকে যে বিদেশি, মানে টুইটারের জন্য ওই ঠিকানা কি কোথায় ব্যবহার করতে হবে, এটা কি, এটা তো কিছু বলে দেন নাই। আচ্ছা, আবেদ হাসান কি বললে একটু কেউ বলবেন? আমি বুঝলাম না আপনার কথা। বলতেছি ব্যাপারটা এখন শোনা যায়? এখন শোনা যায়? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, ওই যে আপনি যে টুইটার অ্যাকাউন্ট খোলার দিন, হ্যাঁ একটা বিদেশি ঠিকানা দিয়ে দিয়েছিলেন, মানে অ্যাড্রেস আর কি। ওই অ্যাড্রেসটা আমরা টুইটারে কিভাবে ব্যবহার করবো, মানে এটা কিন্তু বলে দেন নাই। ও আচ্ছা আচ্ছা, এটা আপনি গুগলে সার্চ করবেন, যে কোন কান্ট্রি একটা হচ্ছে মানে ডিটেইলস একটা অ্যাড্রেস নিয়ে নেবেন, নিয়ে এখন অ্যাড করে দিবেন। আচ্ছা, মানে ওই টুইটারের ডিটেইলসে পরে আমরা অ্যাড করে দিব আর কি, না এই তো হ্যাঁ ওটার হ্যাঁ জন্য হ্যাঁ। দিয়েছি। আচ্ছা না ঠিক আছে, ওটার জন্যই মানে ওই ঠিকানাটা কামিল ভাই আপনি কি অ্যাড করছিলেন? কোনটা ভাই? হ্যাঁ হচ্ছে ওই যে ম্যাম যে আমরা কন্টেন্ট লিখলাম না, অ্যাড্রেস তো কন্টেন্টে লেখা হয়েছিল। জি জি অ্যাড্রেস লেখা হয়েছিল, আমরাও নোট করেছিলাম। কামিল ভাই আপনি কি ওই ঠিকানাটা অ্যাড করছিলেন? মানে ঠিকানাটা আপনি ম্যাম লিখে দিয়েছিলেন, হ্যাঁ তারপর হ্যাঁ কামিল ওটা তো ভাই অ্যাড করছি সাথে সাথে, ওই সাথে সময় অ্যাড করছি। আচ্ছা আচ্ছা, আমরা এরকম অ্যাড্রেস তো এমনি গুগলে সার্চ করলে পাবো। হ্যাঁ অবশ্যই অ্যাভেলেবেল, আপনি আন্তর্জাতিক যে কোনো ইয়েতে পাবেন, সাধারণ জ্ঞানেও আছে দেখেন। পাবেন সার্চ করুন। আচ্ছা আচ্ছা, তাহলে একটা ব্রেক দিই আমরা। হ্যাঁ, ব্রেকের পরে এসে আমরা একটু কথা বললে দেন আমরা ছুটি দিয়ে দেব, ঠিক আছে?
ও ব্রেক কতক্ষণ ম্যাম? আসেন, কোনটা 20 মিনিট পরে আসেন। এই 20 মিনিটে কে কত মাংস খেতে পারে দেখা যাক, প্রতিযোগিতা হবে, কাউন্ট করে রাখবেন সবাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই চন্দন ভাই, ভাই বলেন। এই এত কি টেনশন করছেন আপনি বলেন তো? চেহারা ছবি দিয়ে একবার টেনশনে ছাপ লাগাই না দিয়েছেন। না না টেনশন করি না, তাহলে টেনশন করি। ভাই একটু আসছে, একটু ডাকছে মনে হয় বাইরে থেকে। আচ্ছা শিওর শিওর। আর সাগর ইসলাম তো কি যেন লিখে যাচ্ছে মনে হচ্ছে, খুব ব্যস্ত। ভাই দেখতেছি আপনাদের কাহিনী আর আমি কাজ করতেছি। কিন্তু কি কাজ করা হয়? ভাই স্যার অ্যাসাইনমেন্ট দিয়েছে, সেটা করতে হবে, জমা দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, অ্যাসাইনমেন্ট চলছে, এদিকে ক্লাসে চলছে না? জি হ্যাঁ ভাই, দাদা যেহেতু ঠিক আছে। ইম্পর্টেন্ট ক্লাস না, সেরকম অন্য কিছু শিখছি না, সেটা করিনি। তো এই কাজটা কি যে করলো, মানে ঈদের আগে শঙ্কা হয়েছিল। কোনটা ভাই? আর এই যে ক্লাসের শিডিউল চেঞ্জ হয়ে যেতে পারে ও 4 তারিখ দেওয়ার পরে, এটা ভয় ঈদের আগে লাগছিল। কালকে জানেন আপনার ভাবির সাথে আমি হেভি ভাব নিছি, সেই রকম ভাব পাঠ নিছি আর কি। ও বলে যে আজ থেকে ক্লাস, আমি ধর তোমাদের ব্যাচের হইতে পারে, আমাদের ব্যাচে 4 তারিখ থেকে ক্লাস হবে, সেই ইটি করে। পরে সকালবেলা আমি যখন ওকে বললাম, ও আমাকে ধুয়ে দিল আর কি, যে আজকে আমাদের ক্লাস। বুঝতে তো পারছেন একবার স্কুল কালকে মানে নিজে আমি একটু বেশি ধুইছিলাম কালকে আর কি ওরে। এই তোমাদের ক্লাস হইতে হবে, আমি তোমাদের যেদিন হবে সেদিনই আমাদের হইতে হবে, আমি তো কোনো কথা নাই, এই সেই করে আমি চরমই করলাম। পরে আজকে দেখলাম ওরে বাপ রে বাপ। আপনার ভাবি বলার পরেই কালকে রাত আমি মেসেঞ্জার গ্রুপে কিন্তু কালকে লিখছিলাম, দেখছিলেন বোধহয় যে ক্লাসের শিডিউল, এটা শোনার পরেই আমি লিখছিলাম এই কথাটা, যেরকম হইতে পারে। আশঙ্কা করতে হয় না ভাই, হয়ে যায়। হচ্ছে যে কোনো কিছু আশঙ্কা করতে হয় না, নাহলে হয়ে যায়। আশঙ্কা না করে যাবো কই, কারণ ঈদের আগের দিন যেভাবে 28 তারিখ বিদায় দিয়ে 30 তারিখে আবার ক্লাস করলাম, তাতে আশঙ্কা হঠাৎ না, আশঙ্কা আরো করছিলাম। কারণ আমি তো ধরেন ঈদ করি নাই, আসছি বাড়িতে, ক্লাস কোনোভাবেই মিস দেওয়ার মানে পক্ষপাতী আমি না, যাতে যাই হোক থাকার চেষ্টা করবো ক্লাসে, ঠিক আছে? এই কারণে ক্লাস মিস হয়ে গেলে নিজের কাছে খারাপ লাগবে মনে করেন। যত যাই বলি আমরা লাইভে এক ক্লাস করি একরকম, আবার পরে কিন্তু ভিডিও দেখতে পারি, কিন্তু ওটা আলাদা আলাদা জিনিস ভাই, ভিডিও দেখে সব হলে, ভিডিও দেখে সব হলে খুব ভালো হবে। এই যে লাইভ ক্লাস করি এই জিনিসটা তো সম্পূর্ণটাই মানে এটার ইয়াটাই আলাদা, অ্যাটেনশনটাও 100% রাখা যায়। যদি বেসিক না থাকে ভাই, তাহলে ভিডিও দেখে কি মাথায় আমার ঢুকতে দিবে না। আবেদ ভাই, হ্যাঁ ভাইয়া আপনার কাছে ওই যে গ্রাফিক্স এর একটা ভাইয়া কোর্সের ভিডিও গুলা দিতে চাইলো না, আপনার কাছে কি আছে? না গিফারি ভাই আমাকে এখনো ওটা করে নাই, লিংকটা আমাকে মানে ড্রাইভে দেয় নাই। ঈদের মধ্যে আমিও আর ওনাকে করি নাই, আমি ইচ্ছে হোক ওনাকে নক করবো। আমি কালকে আজকে যাইতাম, কিন্তু আজকে আর যাবো না, আগামীকালকে সকালে যাবো। তাহলে আমি দিব আপু, আপনাকে দিয়ে দিব, অসুবিধা নেই। ভিডিওটা দেয় না, শুধু সফটওয়্যার দিয়েছে। কোথায় দিছে? মানে ফটোশপ সফটওয়্যার দিছে? হ্যাঁ, শুধু ইলাস্ট্রেটরটা দিয়েছে। না ফটোশপটাও নিতে হবে। আচ্ছা নিয়ে নেবো ওনার কাছ থেকে, ঈদের ছুটি শেষ হোক। ঈদের ছুটি না, ভিডিওগুলো পাইলে আমাকে একটু জানায়েন তো ভাইয়া। দিব, আমি ড্রাইভে করে আপনাকে দিয়ে দিব আপু, চিন্তা করেন না। এই কোর্সটা শেষ করে ভাই ওই কোর্সে। আচ্ছা ঠিক আছে, দুটো একসাথে করতে গেলে শুনেন, সাকসেস হইতেই হবে আমাদেরকে, যে কোনো ওয়েতে সবাইকে সাকসেস হওয়া লাগবে মার্কেট প্লেসে। আমাদের ব্যাচে সবার যেরকম স্পিড, একটা স্পিড আছে, সবারই একটা স্পিড আছে মিনিমাম, যে শেখার বা মানে খুব এনজয়েবল। সবাই বিভিন্ন জায়গায় থাকি বা বিভিন্ন এজেরও সবাই, কিন্তু তারপরে যে একটা সার্টেন জায়গায় আছে সবাই এক হেল্পফুল। এই যে মেহেদি ভাই কত কিছু দিল সেদিন, বা অনেক কিছু শিখতে পারি, গিফারি ভাইয়ের কাছ থেকে শেখা যায়।
আবিদ ভাই রাজশাহীতে আপনি কই থাকেন? ডিঙ্গে এই যে ডুবার এদিকে বহরমপুর, কি? ডিঙ্গাডোবার আগেই আপনার ওই যে সিটি বাইপাসটা পার হয়ে বহরমপুর আর দাসপুকুরের মাঝামাঝি। আচ্ছা, এখানে কি করেন আপনি? আমি ওখানে এমনি টিউশনই করাতাম। হ্যাঁ, হ্যাঁ। তো এই করোনা শুরু হওয়ার পরে তো টিউশনি সব বন্ধ হয়ে গেছে। গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করছিলাম, বেশি দিন সময় পাইনি, এক বছর 2 মাস সময় পাইছিলাম আমি মাত্র অ্যাপ্লাই করার জন্য। ওই বিসিএস 38 বিসিএস দিছিলাম, ইউনিতে টিকছিলাম কিন্তু রিটেনে টিকতে পারি নাই। আর পরে তো আর পাই নাই, ওই একটা বিসিএস আমার জীবনে প্রথম আর শেষ হতে গেছে। ব্যাংক দিছিলাম কয়েকটা, 4টা ব্যাংকে রিটেন দিছি, কিন্তু মানে সময় কম ছিল তো ব্যাংক আর বিসিএস প্রিপারেশন একটু ডিফারেন্ট। ব্যাংকের দিকে ঝুঁকি নাই, বিসিএস দিকেই ছিলাম। ব্যাংকের রিটেনও টিকতেও সমস্যা হয়েছে আর কি। এখন মনে করেন যে এই আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এটাই পার্মানেন্ট হবে ক্যারিয়ার হিসেবেই চিন্তা করতেছি আর কি। হ্যাঁ ভাই, চেষ্টা করলে এটাতে যদি হয়ে যায় আর কিছু লাগবে না। হ্যাঁ, it's the better opportunity পাওয়া খুব। এই যে চন্দন ভাই একটা কথা বলতো, চন্দন ভাই তো বোধহয় বলছিল যে কেউ কমান্ড করবে শুনতে কেমন, মানে শোনা সম্ভব না। আপনি ইয়াতে কাজ, মানে প্রাইভেট সেক্টরে কাজ করতে গেলে আপনাকে প্রতিনিয়ত অনেক কথাবার্তার সম্মুখীন হতে হয়। আমার বন্ধু বান্ধব হয়তো শুনি, তারা খুব দুঃখ করে বলে, কিন্তু উপায় নাই। আচ্ছা, তো নিজে থেকে যদি কিছু একটা করা যায় বা যেখানে যাই ঊর্ধ্বতন কর্মকর্তার কমান্ড শুনতেই হয়। এমনও হইতে পারে এখানে দেখা গেলো যে আমরা যারা কোর্সটা কমপ্লিট করা, বললাম না, আমরা যদি মার্কেট প্লেসে থাকি সবার সাথেই সবার যোগাযোগ থাকবে, কারোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হবে না। সেক্ষেত্রে ইন ফিউচার দেখা হলো যে আমরাও এখানে রাজশাহীতে কোনো মানে অনলাইন বেস বিজনেস উদ্যোগ সুন্দরভাবে নেওয়া, মানে এগুলো পরের বিষয়, হইতে পারে, অস্বাভাবিক না। হ্যাঁ হতে পারে। এটা ঠিক বলেছেন আপনি। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন যে এখন। আচ্ছা, আরেকটা কথা, আমি যে এত কথাবার্তা বলি আপনারা বিরক্ত হন? আরে ভাই, বিরক্ত হবো না, আপনাকে আমার সবথেকে বেশি ভালো লাগে। তাই ভাইয়া বিরক্ত হব কেন? আপনার শিক্ষার আগ্রহ সবথেকে বেশি। অনেকে আছে অহংকার করে, এই করে না। যত মানুষের কাছে মানে হাম্বলি আপনি যদি শিখতে চান, আমি সবথেকে বেশি ভালো, এটা সবথেকে বড় গুণ। শিক্ষা এমন একটা জিনিস, আপনি শিখতে পারেন। হ্যাঁ, শিক্ষা এমন একটা জিনিস, এটা প্যাশনের সাথে শিখলে খুব সহজে শেখাও যায়। প্লাস আরেকটা বিষয় হচ্ছে যে শিক্ষার বিষয়ে কোনো বয়স বা কোনো কিছু গণ্য নেই। দেখেন আমরা কিন্তু এখানে যারা ক্লাস করি সবাই বিভিন্ন এজের, কিন্তু একই জিনিসই শিখছি। এটাই যে আরেকটা জিনিস আছে, যারা মানুষ একটু বড় হলে মনে করে যে একটা ব্যারিয়ার তৈরি করে রাখেন নিজে থেকেই। হ্যাঁ, নিজে থেকেই ব্যারিয়ার, কি শিখবো না, ওর থেকে তো আমি বেশি জানি, মানে ইগো কাজ করে ছোটকাল থেকেই। হ্যাঁ, ছোটকাল থেকে আমার একটা ফিলোসফি হচ্ছে মানে শিক্ষার ব্যাপারে আর কি। আমি যদি ক্লাস 5 এর একটা বাচ্চার কাছ থেকে কোনো কিছু শিখতে পারি, সেটা অবশ্যই আমি শিখবো, অ্যাপ্রিসিয়েটেড করে, মানে অ্যাপ্রিসিয়েটেড ভাবে শিখবো। ইভেন এমন হয়েছে আমি যে স্টুডেন্ট পড়াইছি, স্টুডেন্টের কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবে। আমি যে স্টুডেন্ট পড়াইছি যতগুলা, হ্যাঁ, তারা যতই ছোট হোক, তাদের কাছ থেকে তো তাদের ম্যানার বা বিহেভিয়ার থেকে অনেক কিছু তো আমারও শেখা হয়েছে, স্বাভাবিক। যে যতটুকু যে কাজটা বেশি পারে ওর থেকে জাস্ট একটু হলে যদি শিক্ষা আমরা যদি পাই, সেটা এজ কোনো আসলে ব্যারিয়ার নাই। হ্যাঁ, আসলে কোনো ব্যারিয়ার না। আমাদের এই যে আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে, মানে এখন ধরেন প্রাইভেট সেক্টরে জব করতে গেলে এমনিতে আমার কিছু বন্ধু বান্ধব অলরেডি ছাঁটাই হয়ে গেছে এই করোনার মধ্যে। তারা দেখা গেলো 5-7 বছর ধরে চাকরি করতেছে, কোম্পানি এখন তাদের এক্সপেন্স বিয়ার করতে পারতেছে না, তাদেরকে ছাঁটাই করে দিয়েছে। ঠিক আছে, এখন সেক্ষেত্রে করোনা পরবর্তী যে নিউ নরমাল আসবে, ওই সময় যে জব মার্কেটের অবস্থা যে কতটা বাজে হবে কিছুটা হলেও বোঝা যায়। মানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন লোকজনই দেখা হলো যে এগিয়ে থাকবে। এখন আপনি ধরেন মেহেদী ভাই, আপনি 5 বছর চাকরি করে করোনার কারণে আপনার চাকরি মানে হারিয়ে গেছে। করোনা শেষ হওয়ার পর আপনিও অ্যাপ্লাই করবেন, আমিও করব একই পোস্টে। এখন আপনার 5 বছরের এক্সপিরিয়েন্স আর আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, অবশ্যই আপনি প্রায়োরিটি বেশি পাবেন, কোনো ডাউট নাই। ঠিক আছে, তো সেই সবকিছু মিলায় এই যে আপনার অটোমেশন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডিজিটালাইজেশন, এই পেশাগুলা
ইন ফিউচার এই যে চতুর্থ শিল্প বিপ্লব বিশেষ করে খুবই করবে কিছু ম্যানুয়াল। হ্যাঁ, এটা তো অনেক হচ্ছে এবং সব এই অলরেডি কিছু মানে ইউরোপ আমেরিকাতে কিছু কিছু ম্যানুয়াল জব অলরেডি মানে বিলুপ্ত হয়ে গেছে আপনার, এবং ইন ফিউচার হবে, আরো কিছু হবে। সেক্ষেত্রে যারা মানে আইটি সেক্টরে যারা এক্সপার্ট থাকবে তাদের কোনো হুমকি থাকবে না। এবং মার্কেটিং খাতটা আসলে ডিজিটালাইজেশন আস্তে আস্তে হচ্ছে এবং মানে হয়েও গেছে। ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনি যাবেন, হ্যাঁ ওদের তো সবকিছু এটা আসতে সময় লাগে। যেমন আজকে যেমন হাট বাজার করতে মানে স্বপ্ন, তারপরে ই ভ্যালি, তারপরে কত কি আছে না, ওখান থেকে সবাই ধরেন করতেছে। এটা কিন্তু ঢাকা শহরে প্রচুর চলে। রাজশাহীতে আসবে হয়তো বা আরো 1-2 বছর সময় লাগবে, একটু সময় লাগবে হবে, কিন্তু আপনি 5 বছর পরে দেখবেন যে গোটা প্রেক্ষাপটই চেঞ্জ হয়ে গেছে। সবাই দেখবেন অনলাইনে দিচ্ছে অর্ডার, বা হচ্ছে স্বপ্ন থেকে করছে, মানে সুপার শপগুলো আরো বেশি মানে কাজ করবে এক্ষেত্রে। তো এইগুলো সেক্টরে ডিজিটাল মার্কেটিং পার্টটা অনেক বেশি মানে ভালো ফিউচার আসলে সামনে বাংলাদেশের। এটা মানে প্র্যাকটিক্যালি অভিজ্ঞ হয়ে থাকলে তখন যে কোনো মানে ওই সময় নিজেরাও যদি ইনিশিয়েটিভ নেওয়ার স্কোপ তৈরি হয়, সেক্ষেত্রে নিতে খুবই উদ্যোক্তা আপনি করতে পারেন যে হ্যাঁ এই কাজটা করলে এখন হয়তো বা লাভ হবে, বা এই বিজনেসটা যদি করি তাহলে কিন্তু আমার এখন হয়তো বা লাভ হতে পারে। মানে কোন বিজনেস না হলে হবে লাভ হবে এটা সময় বলে দিবে, তখন দেখা গেল যে ইজিলি আরো। এবং আপনি এখনই বুঝতে পারছেন যে ডিজিটালাইজেশন যেহেতু হচ্ছে এবং সব মার্কেট প্লেস গুলো সব অনলাইন। হ্যাঁ, এখন আপনার এই যেটা কাজটা এখন মানে আপনি শিখছেন, এটা কিন্তু সামনে যে অবশ্যই কাজে লাগবে আপনার। হ্যাঁ অবশ্যই। কিফারি ভাই কিন্তু চাইলে মেহেদী ভাই কোন সাবজেক্টে অনার্স করেছেন? আমি ট্রিপলিতে পড়ছি এখনো, মানে আমার এখনো শেষ হয়নি। শেষ হয়নি? ও আচ্ছা। মাঝখানে তো আপনার ওই যে চলছিল মিড। আর ট্রিপলিতে পড়ে পাশ করে গেছে সে। আপনি কোথায় পড়ছেন? আমি পড়ছি আহসানুল্লাহতে। আহসানুল্লাহ, আচ্ছা। কোডিং মানে কোন কোডিং আপনি করেন? আচ্ছা, আমি পাইথন পারি মোটামুটি ভালো, আর ম্যাটল্যাব কোডিং যেটা আমাদের ট্রিপলির মানে মেন ওটা আমি করি। আর হচ্ছে আমি রোবোটিক্স নিয়েও কাজ করি, আমার কিছু রোবট বানিয়েও আমি রাখছি, কম্পিটিশন ছিল, এবং একটা প্রজেক্ট আমি শেষও করেছিলাম, কিন্তু সেই মানে করোনার কারণে আর হয়নি। ওটার হয় নাই। রোভার চ্যালেঞ্জ হয়, হ্যাঁ, যেটা হচ্ছে মার্সে যাই যে তথ্য নিয়ে আসে, যন্ত্র বানিয়েছিলাম আমি। ওটা নিয়ে একটা কম্পিটিশন, একটা ওয়ার্ল্ড ওয়াইড, তো ওটাতে পার্টিসিপেট করার ইচ্ছা। রোবোটিক্স কম্পিটিশন হয়তো ওই তো গত বছর না কখন কোন বাংলাদেশে তো ফার্স্ট হইলো বোধহয় রোবোটিক্স আইইউবি ফার্স্ট হয়েছিল। হ্যাঁ, ইন্টারন্যাশনাল রোবোটিক্স ইয়াতে মার্সের জন্য ওরা একটা সকার বোর্ড বানিয়েছিল, এবং হচ্ছে মার্স রোভার বানিয়েছিল তারা। আচ্ছা, তারা মার্স থেকে তথ্য কালেক্ট করার জন্য। বাংলাদেশে তারা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফার্স্ট হয়েছে, এবং বাংলাদেশের মধ্যে এটা প্রথম যে ওরা ফার্স্ট হলো আর কি। ওইটা থেকে আমার ইচ্ছা ছিল যে হ্যাঁ আমিও কিছু একটা করবো। ব্যাপারটা কি জানেন, আমাদের এই বাংলাদেশে এখনো আসলে ওই যে বিদেশি কান্ট্রিদের মতো সুযোগ সুবিধা এখনই চাইলে হবে না, ডে বাই ডে হবে, এটা অবশ্যই সময় একটু লাগবেই সবকিছুতেই। কারণ এখানে আমাদের যে মানে প্রশাসনিক বিষয়, ঠিক আছে, সেই জায়গা থেকে যদি পারফেক্টলি একটু হেল্প পাওয়া যায়। আপনি দেখেন নানা প্রতিবন্ধকতা আছে। আজকে এটা চিন্তা করেন, আমি বলে না, আমরা মানে যারা আমাদের বাংলাদেশে গ্রাজুয়েট যারা বের হয় যদি মনে করে যে বিজনেস জাতীয় কিছু করবে, প্রথম বাধাটা পরিবার থেকে আসবে। আর চোখে দেখে অনেকে, মানে না, প্রথম বাধাটাই পরিবার থেকে আসবে, মানে বিজনেসটাকে এটাকে করতে চায় না, মানে এলাও মানে চাকরি একটা গভর্নমেন্ট জব করবে বা একটা ভালো জব করবে, এটাই মানে আমাদের টেন্ডেন্সিটাই এভাবে তৈরি হয়ে গেছে। এখানে পার্টিকুলার আপনি যে আমার আব্বা আম্মা নিষেধ করলে আমার আব্বা আম্মাকে দোষ দিব সেটা না, এটা মানে এই যে কালচারটা, এটা মানে প্রমাণ কাল ধরে এই কালচারটাই হয়ে আসছে। কিন্তু আপনি দেখবেন চাকরি করে যতটা না উপরে উঠতে পারবেন, ব্যবসা করে যদি হয়ে যান সফল, আপনি কিন্তু অনেক জলদি এবং বেশি সফলতা অর্জন করতে পারবেন যদি অবশ্যই। বিজনেস। ভাই আমি এই যে এই 2011-12 সালের দিকে, হ্যাঁ, কিছুদিন এই যে ফ্রিল্যান্সিং করবো বলে মার্কেট প্লেসে, তখন তো ওডেক্স ছিল, আপওয়ার্ক না, তখন ওডেক্স বলতো, নাম চেঞ্জ হয়ে এখন আপওয়ার্ক করছে। তো ওখানে আমার অ্যাকাউন্টও করা ছিল, এবং ওই সময় আসলে আমি কন্টিনিউ করতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য, অসুস্থ হয়ে গেছিলাম। আমার ওই সময় যে কয়েকটা ফ্রেন্ড লেগেছিল, হ্যাঁ, তারা এখন
এখন মান্থলি 6 ফিগারেতে ইনকাম করে প্লাস 5-7-8 লাখ টাকা করে প্রতি মাসে ইনকাম করে। বাহ। আসলে এটাই যে যেই কাজটাই যদি করেন, যদি মন দিয়ে ওই একটা কাজই করেন তাহলে সফলতা পাবেন। না এবার ভাই এই যেহেতু এজও গভর্নমেন্ট জবের জন্য আর নাই। হ্যাঁ আর এটা actually অনেক খারাপ। প্রাইভেট মার্কেটটা কিরকম অবস্থা এটা তো দেখতেই পাচ্ছেন, মানে বুঝতেই পারছি। সেক্ষেত্রে একটু হার্ড ওয়ার্ক এই সাইডে একটু করবো। প্রথম মনে হয়েছিল বুঝছেন, আমার যখন ক্লাস শুরু হয় হেভি একটা জোশ, এখনো জোশ আছে, জোশ নাই সেটা না, শেখার জন্য আমি অবশ্যই খুবই উদ্গ্রীব থাকবো, সবসময়ই থাকবো। যে মনে হয় যে আজকে শেয়ার করতেছিলাম যখন প্রথম দিকে যে কোর্স করেই হিউজ টাকা পয়সা কামানো শুরু করবো, কিন্তু পরে দেখলাম না, আবেগে পয়সা লাভ নাই, বাস্তবতা ডিফারেন্ট জিনিস, তৈরি হতে হবে আগে আগে ওরকম একদম পারফেক্ট প্রস্তুত করতে হবে নিজেকে, তারপরে আপনি স্বপ্ন দেখবেন যে হ্যাঁ এটার থেকেও ভালো কিছু করা যায় কিনা। ইয়া করতে গিয়ে অনেক এই যে নাড়াঘাটা করতে গিয়ে তো সবচেয়ে ভালো লাগে ম্যাডাম, আমাদের ম্যাডামটাও একবার অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগে যে খুব ইজিলি খুব সহজে উনি আমাদেরকে সবকিছু বুঝাই দেন, বিরক্ত হন না কখনো কোনো বিষয়ে। অনেক হাম্বল তিনি, এবং তিনি চাই যে আমাদের কিছু দেওয়ার, আউটপুট দেওয়ার। এমন একটা বিষয় দেখা গেল যে তিনি এই বা যারা ট্রেনার আছে, এই ট্রেনাররা দেখা গেলো যে 4 ঘন্টা যদি মার্কেট প্লেসে কাজ করে তাহলে দেখা গেলো তাদের মানে ফাইন্যান্সিয়াল ফিগার যদি চিন্তা করেন তাহলে ওদিকে অনেক বেশি হবে, তারপরে কিন্তু তারা ডেডিকেশন দিয়ে ট্রেনিং দিচ্ছে আমাদেরকে। এটা অনেক মাঝখানে একটা সময় গেছে, হ্যাঁ ওই সময় আমরা ট্রাই করেছিলাম যখন যে যে কয়েকটা বন্ধু লেগেছিল তারা খুব করে লেগেছিল, আমি অসুস্থতার জন্য পারি নাই, বাট আপনার ওই সময় যারা জানতো মানে সুযোগ সুবিধা পাইনি যে না ভাই, আমিও 6 মাসের মতো ট্রাই করছি, যারা কাজ জানে, হ্যাঁ যারা ওই সময় কাজ করতো, হ্যাঁ মার্কেট প্লেসে কাজ করতো তাদের কাছ থেকে শিখে নেওয়ার জন্য, কিন্তু ওই সময় একটা এরকম এতটা ব্রড ছিল না, সবাই মানে শিখাইতে চাইতো না, ইজিলি শিখাইতে চাইতো না। সে আসলে আপনাকে ওটা মানে শিখাবে না, ঠিকটা শিখাবে না। এবং এই যে আমি এই যে ক্লাসে আমি টিউটোরিয়ালও তো অনেক দেখছি ডিজিটাল মার্কেটিং নিয়ে, কিন্তু এই যে ম্যাডাম যেভাবে হাতে কলমে আমাদেরকে শিখাই দেয় আর কি, ঠিক আছে, এরকম কিন্তু কোনো টিউটোরিয়াল আপনার কোনো ইয়াতে স্পেসিফিক ভাবে পাওয়া যাবে না। হয়তো একটা জিনিস শিখলে একদম গোড়া থেকে শেখা ভালো। এই মার্ক জাকারবার্গ কত কি না করলো চায়নাতে তার ফেসবুক চালু করার জন্য, চাইনিজ মেয়েকে বিয়েও করলো, তাও চাইনিজ ভাষাও শিখছে। চায়নাই তো চায় না যে আসুক ভাই, চায়না তো ধরেন ওদের 140 কোটি লোক, ঠিক আছে, ওরা ওই যে গুগলের বিকল্প যে বাইডু, ওদের বাইডু আছে, প্লাস সবকিছু ওদের আলাদা, মানে যেমন হুয়াই স্বয়ং সম্পূর্ণ। ওদেরকে তো সব মানে গুগল সার্ভিস সব ব্যান, কিন্তু তাদের সব বিকল্প পন্থা তাদের কাছে আছে। তাদের কাছে অ্যান্ড্রয়েড বাদ দিয়ে আরো তাদের অপারেটিং সিস্টেম আছে। আমরা তো অনেক আলোচনা করলাম বিজনেস কি বলবো বলেন। আমরা বলতে থাকলে মনে করেন যে কোনো থাকে না, আগাগোড়া থাকে না, কথা বলা চলতে থাকে। বলেন, আজকে আপনারা বলেন, কালকে থেকে আমার বলা শুরু হবে। তাই হ্যাঁ, ওই তো ব্রেকের মধ্যে আমরা আসলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, বিজনেস রিলেটেড কথাবার্তা, বা এখন কি বিজনেস করলে বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন ভাবে উদ্যোগ নিয়ে এন্টারপ্রেনারশিপ চালু করতে গেলে কোনগুলো করলে ভালো হয়, এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম আর কি। কই আজ চন্দন ভাই কই, সবাই সাগর ভাইরা সব কথাবার্তা বলেন। এখন আর নাই। আপু কই, শামিমা আপু, ফাইরুজ ফেরদৌস আপু? আর আমি যে সিস্টেমটা বিল্ড করেছিলাম ওটাতে প্রায় আপনার খরচ ভালোই ছিল, 14 থেকে 15,000 টাকা মতো। হ্যাঁ, তো এই ফান্ডিংটা কিন্তু একার যেটা বললাম না রোবটের কথা, তো ওইটা হচ্ছে একা ফান্ড দিয়ে করা একটু টাফ।
এই এই একটা বড় প্রবলেম বাংলাদেশে, জানেন? প্রবলেম বড়। স্টুডেন্টরা ক্রিয়েটিভ ভাবে কোনো কিছু করার জন্য বা গবেষণার জন্য বরাদ্দ আমাদের দেশে খুবই কম। একজন স্যার ছিল, তো উনি আমাকে হেল্প করতে চেয়েছে, কিন্তু এখন করোনার মধ্যে সবই বন্ধ। আমাদের দেশে মেহেদী ভাই বুঝছেন, অনেক মানে ব্রিলিয়ান্ট এবং অনেক প্রতিভাবান, অনেক ট্যালেন্ট ছেলে মেয়ে আছে। হ্যাঁ, এরা দেখা গেলো যে ট্যালেন্ট করার জন্য যে পরিচর্যাটার দরকার, ওই পরিচর্যাটা পায় না। নিজে পরিচর্যা করা সম্ভব না। যেমন দেখা গেলো আপনি একটা রোবট বানাইছেন রোবোটিক্স কম্পিটিশনের জন্য, আপনি যদি এখানে একটু সাপোর্ট পাইতেন, দেখা গেলো যে আপনি আরো চিন্তা করতে পারতেন এটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়। সেই যেটা হয় না, বাংলাদেশে এই সমস্যাটা আছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে মানে সত্যি কথা, মূল যে কাজ হওয়া দরকার তার চেয়ে মানে অকাজী বিষয়, টিচাররা এখন পলিটিক্স এর মধ্যে ইনভলভ হয়ে গেছে। এটাই বাস্তবতা, কিচ্ছু করার নেই। গবেষণার কাজ বাদ দিয়ে বরাদ্দ কম অবশ্য। কোনো গবেষণা হয় না, এটা আপনার একটা জিনিস জানেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গেছে যখন, হ্যাঁ, তার জাপান তো তারপরে চরম বিধ্বস্ত, চরম আকারে। তারা তাদের দেশকে রিফর্ম করার জন্য প্রথমে টার্গেট দিল, সবচেয়ে বেশি প্রায়োরিটি দিল মানুষের মানে শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে। তাদের যে টোটাল জিডিপি ছিল ওই সময় তার 45% করে টানা কয়েক বছর, মানে অনেকদিন 45% করে শিক্ষা, মানে টোটাল জিডিপি, শুধু বাজেটের অংশ না, জিডিপি 45% করে শুধু শিক্ষা খাতে ব্যয় করছে তারা। আজকে জাপানের লোক সংখ্যা কত, খুব বেশি না, কিন্তু চায়না হওয়ার আগে ওয়ার্ল্ডের সেকেন্ড ইকোনমি কিন্তু তারাই ছিল। আমি একটা জিনিস বলি, এই বাংলাদেশ বা সাবকন্টিনেন্ট, এই সাউথ এশিয়ার কান্ট্রিগুলো নিয়ে কিন্তু টেকনিক্যাল দিক থেকে তারা কিন্তু খুব আগ্রহী, টেকনোলজি বিষয়ে তারা খুব বেশি চালাক বা অনেক বেশি এক্সপেরিমেন্ট করতে তারা রাজি বা করে, কিন্তু হচ্ছে ওইভাবে তারা সাপোর্ট পায় না। যদি কোনো জিনিস দেওয়া হয়, মানে রিসার্চ অপরচুনিটি একদমই নাই। এটা যদি দেওয়া হয় তাহলে আমার বিশ্বাস যে এই সাবকন্টিনেন্ট কান্ট্রিগুলো কিন্তু অনেক ভালো করবে। কিন্তু আপনি আপনি মানে দেখেন এই কান্ট্রিগুলো নিয়ে কিন্তু শিক্ষা বা রিসার্চের কথা বললেন, ওটাতে কিন্তু ফান্ড নাই বা হচ্ছে বাজেট নাই, এটাই সমস্যা। কম পার্সেন্ট। দেখেন এই যে সত্য নাদেলা, এটা মাইক্রোসফটের সিইও, তারপরে সুন্দর পিচাই গুগলের, এই মানে এই সত্য, এরা তো সব মানে ইন্ডিয়ান বা আমাদের উপমহাদেশের মতো। সাপোর্টটা কতজন পাইছে, কত এই সাপোর্ট গুলা তারা দেখেন ঠিকই কিন্তু যোগ্যতা, সাপোর্টটা যোগ্যতাদের জায়গার মতো চলে গেছে। আমাদের আসলে ওভারঅল সাপোর্টটাও মানে ওভারঅল ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা আছে এখানে। এটা চেঞ্জ এখন না হয়, এই করোনার বাজেটে যদি অ্যাটলিস্ট 6-7% যদি দেয় তাও কিন্তু এটা অনেক ভালো অ্যামাউন্ট, কিন্তু সেটাও আমাদের দেওয়া হয় না। এবং এবার বাজেটে যা দিছে কিন্তু গত 19-20 অর্থ বছর যে বাজেট ছিল, হ্যাঁ, সেখানে শিক্ষা খাতে বরাদ্দ সবচেয়ে আমাদের সাউথ এশিয়ান কান্ট্রির মধ্যে সবচেয়ে কম ছিল, এবং এশিয়ার কান্ট্রির মধ্যে বোধহয় সেকেন্ড, মানে কমের দিক দিয়ে সেকেন্ড পজিশনে ছিল আমাদের শিক্ষা খাতে। খারাপ সাইন, খুবই খারাপ সাইন। বিশেষজ্ঞরা যারা এক্সপার্ট আছে তারা বারবার অনেকদিন থেকে বলে আসছে। বাইরের দেশে আপনি দেখবেন যে হচ্ছে যারা প্রধানমন্ত্রী থাকে বা এমপি মন্ত্রী থাকে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে বেশি ইনভেস্টমেন্ট করে, এবং তারা কোনো জিনিস করতে গেলে তাদের কাছ থেকে সাজেশন চাই, কোনো রিসার্চ তাদের কাছ থেকে চাই, তাদেরকে ফান্ড দেয়। কিন্তু আমাদের নরমাল হিসাব দেখেন, আমাদের কান্ট্রিতে প্রাইমারি স্কুলের যারা টিচার, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে, বন্ধু বান্ধব, আমরা তো জানি তাদের কি অবস্থা। বাইরের কান্ট্রি গুলোতে প্রাইমারি মানে যেহেতু বেজ ওখানেই তৈরি হয় একটা স্টুডেন্টের, প্রাইমারি টিচারদের স্যালারি অনেক বেশি এবং তাদেরকে মানে টিচাররা অনেক মেধাবী। আমাদের দেশে যেমন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে টিচার হওয়ার চিন্তা ভাবনা করে বা টিচার বিশ্ববিদ্যালয়, কিন্তু ওদের ভালো ভালো স্টুডেন্ট গুলো প্রাইমারিতে যে বেজটা তৈরি হোক সেভাবে, ছেলেপেলেদের বেজটা যাতে সেভাবে তৈরি হয়। আমাদের এখানে প্রচুর নীতিমালা আছে ভাই। হ্যাঁ, আমি তো অনেক বিসিএস প্রিপারেশন নিতে গিয়ে অনেক ধরনের নীতিমালা সম্বন্ধে জানতে হয়েছে। এই নীতিমালাগুলো শুধু কাগজে কলমে আছে, এগুলো আর বাস্তবায়ন 1% নাই। একটা জিনিস আপনি উদাহরণ দিয়ে বলি, আপনি জাপানে যাবেন, জাপানের শিক্ষা ব্যবস্থা যদি একবার দেখেন তারা কেমন রুট লেভেল থেকে তারা কেমন ভাবে বিল্ড আপ হয় তাদের ছাত্ররা, এটা দেখলে বুঝতে পারবেন যে কত পিছিয়ে আছি আমরা। তাদের 1 থেকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত কোনো গ্রেডিং বা কোনো পরীক্ষার মার্ক দিয়ে তাদেরকে জাজ করা হয় না। তাদেরকে ফার্স্টে শেখানো হয় তোমরা মানে কৃষি কাজ করবা কিভাবে, তোমরা একটা দোকান থেকে যে একটা জিনিস কিনবা তোমরা কিভাবে, কত হাম্বলি, কত ভদ্রভাবে তুমি কাজটা করবা, এরকম থাকে। আর আমাদের দেশে হ্যালো
ভাই বলেন। আমাদের দেশে ভাই একটা ক্লাস 2-3 বাচ্চার ঘাড়ে ব্যাগে কতগুলা বই ঢুকিয়ে দেওয়া হয়, চিন্তা করছেন? হ্যালো, ফারুক ভাই ফোন দিয়েছিল, ফারুক ভাই বোধহয় এখন অ্যাটেন্ড করবে। আচ্ছা ঠিক আছে, আজকে তো ক্লাস এভাবেই হলো। কালকে থেকে সবাই একটু রেগুলার হবেন, আমরা কালকে থেকে ক্লাস শুরু করে দেব। তো সবাই একটু হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে নেবেন যাদের হোমওয়ার্ক গুলো হয়নি, ঠিক আছে? আপু তাহলে ক্লাস কি আজকে এখানে শেষ করব? জি আপু। আপু একটা কথা বলি। আপু আপু আমি একটু অসুস্থ ছিলাম, শুয়েছিলাম, বুঝতে পারি না, আমি তো ফোন দিলাম। আজকে তো ক্লাস আমি জানি না, আমি জানি কালকে থেকে ক্লাস। হ্যাঁ আচ্ছা। ফারুক ভাই হ্যাঁ ম্যাডাম আজকে আমাদেরকে মার্কেট প্লেসে নামাইছিল এবং আমরা কিছু আয়ও করে ফেলছি, জানেন? আপনি মিস করলেন। আচ্ছা কি করার এখন বলেন, আমি তো জানি না আজকে ক্লাস হবে। কিছু করিনি না, তাই শুয়েছিলাম, সকাল থেকে উঠিনি। ফারুক ভাই গতদিন ঈদের আগের দিন যে 30 তারিখ ক্লাস হলো, সেটা তাও তো ক্লাস ওরকম কিছুই হয় নাই। আজকে কোনো কিছু হয় নাই, 8-10 জন ছিল তো, জাস্ট আমরা গল্প করতেছি। দেখো রেকর্ডিং তো কেউ করছেন, রেকর্ডিংটা দিয়েন তাহলে আমি দেখে নিব। রেকর্ডিং করছি, চন্দ্র ভাই করতেছে। আর হাজিরাটা দিয়েন আপু। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তাহলে সবাই টাইম মতো জয়েন হয়ে যান। আর আপু আরেকটা কথা, হ্যাঁ, সেটা হচ্ছে হোমওয়ার্কের জন্য। হ্যাঁ, এই যে যারা করবে তাদেরটা দেখেন, আমার একটু সময় লাগবে 2-3 দিন সবগুলো হোমওয়ার্ক একবার কমপ্লিট করতে, কারণ আমি তো কম্পিউটারের বাইরে। একদিন হয়তো শেষ করে উঠতে পারবো না, কারণ অনেকগুলো হোমওয়ার্ক একসাথে দেওয়া হয়েছে তো, একে একে দেখবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ক্লাস টাইম নষ্ট করে হোমওয়ার্ক দেখবো না, যেটা আমরা হচ্ছে ফার্স্ট আলোচনা করি কিছু সময়, ওই সময়টুকুতে যতটুকু দেখতে পারবো আমি চেক করব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে জি আপু, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে রেকর্ডিংটা একটু আপলোড করে দেন। ঠিক আছে, আপলোড করে দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন, আর গ্রুপে একটু বলে দিন সবাই যেন কালকে থেকে ক্লাসটা জয়েন করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।